আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব অল্প সময়ের নোটিসে আজকে আমাদের এই কনভারসেশনে জয়েন করার জন্য। আমরা সবাই এখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্বৈর শাসনের অবসান হয়েছে এবং স্বাধীনতার স্বাদ আমরা আবার নতুন করে পাচ্ছি। আমার নিজের কথা বলতে গেলে হয়তো এটা খুব ছোট্ট একটা উদাহরণ, কিছুদিন আগেও ফেসবুকে আমাদেরকে সরকারকে সমালোচনা করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হতো। এটা কি লিখতে পারবো কিনা, এটা কি পোস্ট করতে পারবো কিনা। আমরা এরকম খবর অনেকবার পেয়েছি যে সরকারকে সমালোচনা করার জন্য অ্যারেস্ট হতে হয়েছে, ডিজিটাল সিকিউরিটি আইনের আন্ডারে অনেককে অ্যারেস্ট হতে হয়েছে, জেলেতে বন্দি থাকা অবস্থায় টর্চার থেকে মৃত্যুর খবরও আমরা পেয়েছি। কিন্তু গত কয়েক সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে এই স্বৈরাচারী যে রেজিম, এটা সমালোচনা করে যে পরিমাণ পোস্ট, মিম, গান, কার্টুন, কবিতা এসেছে, সেখান থেকে বোঝা যায় যে মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে মানুষ হিসেবে, স্বাধীন একজন মানুষ হিসেবে ডিগনিটি নিয়ে বাঁচার স্বাধীনতা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অত্যন্ত আশার ব্যাপার যে আমাদের রাষ্ট্র সংস্কারে কাজ শুরু হয়েছে। কিন্তু আমরা অনেকেই ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়েছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করার কাজটা আসলে অনেক বেশি কঠিন। এঞ্জেলা ডেভিস একটা কথা বলেছেন যেটা আমার খুবই ভালো লাগে, যে ফ্রিডম ইজ আ কনস্ট্যান্ট স্ট্রাগল। আমরা যখন ফ্রিডমের জন্য স্ট্রাগল করবো, এটা চালিয়ে যেতে হয়। এটা এমন না যে আজকে একটা কিছু করলাম, একটা বিপ্লব হলো আর ফ্রিডম এসে গেল। স্বাধীনতার কোনো এন্ড পয়েন্ট নাই। এই প্রসেসটা একটা অনগোয়িং প্রসেস এবং এটার মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হবে। তো এই স্বাধীনতা রক্ষার যে প্রসেস, এই নতুন দেশের স্বাধীনতা রক্ষার চিন্তা থেকে আমরা কিছু নারীবাদী এক হয়েছি ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে ফ্যাব নামের এক প্ল্যাটফর্মের ছায়ার নিচে। তো প্রথমে আমরা ছোট্ট করে বলে নিই যে আমরা আসলে কারা। এখন নারীবাদী সংগঠন তো বাংলাদেশে অনেকই আছে এবং অনেকেই অনেক বছর ধরে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ করছে। তো আমরা এত অর্গানাইজেশনের ভিড়ে আমরা কি করতে যাচ্ছি? তো আমরা কোনো অর্গানাইজেশন না, আমরা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মে আমরা স্পেসিফিক্যালি যারা নিজেদেরকে উপনিবেশবাদী নারীবাদী হিসেবে আইডেন্টিফাই করে, এবং আমি একটু পরে ব্যাখ্যা করবো যে উপনিবেশবাদী বলতে আসলে কি বুঝাচ্ছি, ডিকলোনিয়াল ফেমিনিস্ট, আমরা তাদেরকে নিয়ে একসাথে হয়েছি। আমরা একটা কমিউনিটি যারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছি। আমাদের অনেকে আছেন বাংলাদেশে, অনেকে আছেন দেশের বাইরে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে অনেক দেশে থেকে আমরা কাজ করার চেষ্টা চালিয়ে যাব। একটা যেটা জিনিস আমরা খুবই হাইলাইট করব যে আমরা উই উইল ট্রাই টু গো বিয়ন্ড দ্য পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। এটা বলতে কি বোঝাচ্ছি, যে অনেক সময় দেখা যায় যে আমাদের নারীবাদী চিন্তাগুলো ঘুরে ফিরে বারবার চলে আসছে যে আমাদের নারী নেতৃত্ব দরকার, আমাদের ডিসিশন মেকিং এ আমাদেরকে নারীকে ইনক্লুড করতে হবে, নারীকে সরকারি চাকরিতে ইনক্লুড করতে হবে। ইনক্লুশন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ইনক্লুশন যদি হয় যে আমরা এমন নারীকে ইনভলভ করলাম যে হয়তো অলরেডি অনেক ধরনের প্রিভিলেজ থেকে এসেছে। আমরা যে স্বৈরাচারী সরকারের পতন ঘটলো, জাস্ট এই এক্সাম্পলটা যদি চিন্তা করি, যে পরিবারের প্রিভিলেজ থেকে, ক্লাসের প্রিভিলেজ থেকে, তার ওভারঅল সোশ্যাল কালচারাল ক্যাপিটাল থেকেই তো ইভেনচুয়ালি সে একটা নারী নেতৃত্বে গিয়েছে এবং সেই নেতৃত্ব ইভেনচুয়ালি আমাদের জন্য কি এনেছে। তো আমরা এই রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স এর ঊর্ধ্বে উঠে আমরা যেটা বারবার বলতে চাচ্ছি যে আমরা ইনক্লুশন ইজ নট ইনাফ এবং অ্যাডিং উইমেন ইজ নট ইনাফ। রিপ্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, নারীকে ডিসিশন মেকিং এর টেবিলে থাকতে হবে। কারণ যদি ডিসিশন মেকিং এর টেবিলে না থাকে সেটা হচ্ছে পরিষ্কার এক্সক্লুশন। কিন্তু ডিসিশন মেকিং এও আমরা এমন নারীদেরকে, এবং শুধু নারী না, এমন মাইনরিটাইজড কমিউনিটির বা এমন মার্জিনালাইজ কমিউনিটির রিপ্রেজেন্টেশন চাই যারা আসলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, অপ্রেসিভ প্রতিষ্ঠান, অত্যাচারী প্রতিষ্ঠান, আমরা কোন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফাইট করব। পিতৃতন্ত্র তো অবশ্যই, কিন্তু আরো পরিষ্কার করে বলতে গেলে আমরা হেটেরো পেট্রিয়ার্কি, বাংলা করলে হয়তো বলতে পারি বিষমকামী যে পিতৃতন্ত্র, আমরা সেটার বিরুদ্ধে আমরা অর্গানাইজ করব। আমরা পুঁজিবাদের এগেনস্টে অর্গানাইজ করব। আমরা সাম্প্রদায়িকতা, যে রিলিজিয়াস ইনটলারেন্স আছে, রিলিজিয়াস ভায়োলেন্স আছে, আমরা তার বিরুদ্ধে অর্গানাইজ করব। আমরা ইম্পেরিয়ালিজম বা উপনিবেশিকতা বা নব্য উপনিবেশিকতার বিরুদ্ধে অর্গানাইজ করব। আমরা উগ্র জাতীয়তাবাদের এগেনস্টে অর্গানাইজ করব। এবং আমাদের যে মাইনরিটাইজড এবং মার্জিনালাইজড কমিউনিটি আছে, প্রান্তিকে থাকা জনগোষ্ঠী বিভিন্ন ধরনের, আমরা তাদের সবার সাথে সংহতি প্রকাশ করে কাজ করে যাব। এই চিন্তা থেকেই আমরা কিছু নারীবাদী এক হয়েছি।
এবং আমাদের যেটা আমি বলবো যে খুব সুন্দর একটা ব্যাপার যে আমরা কোনো অর্গানাইজেশন না, এটা খুবই অর্গানিক একটা প্ল্যাটফর্ম, তৃণমূল প্ল্যাটফর্ম। আমরা কোনো এনজিও না, এনজিও হিসেবে রেজিস্ট্রেশন করার কোনো ইচ্ছা আমাদের নাই, আমরা কার কাছ থেকে ফান্ড নেই না। এবং এটার খুব সুন্দর একটা ব্যাপার যে যেহেতু আমরা ফান্ড নেই না, আমাদেরকে কাউকে সন্তুষ্ট করে কথা বলতে হয় না, আমাদের মনে যা আসে আমরা সেটা বলে ফেলি। তো সেই চিন্তা থেকে আমরা আজকে এক হয়েছি, এবং এটা শুধুমাত্র এটা আমাদের প্রথম আয়োজন। আমরা তিনজন ফ্যাবুলাস ফেমিনিস্ট, অসাধারণ কিছু ফেমিনিস্টকে আমরা ইনভাইট করেছি। তারা এখন আমাদের দেশে কি হচ্ছে, সামনে কি আছে, এগুলো নিয়ে তাদের চিন্তা শেয়ার করবেন। এবং আজকে স্পেসিফিক্যালি যেটা বলতে চাচ্ছি যে আজকে হচ্ছে বিশেষ একটা দিন, এবং আমাদের আজকের সেশনটা আমি এই বিশেষ দিন বিশ্ব আদিবাসী দিবসকে উদ্দেশ্য করেই ডেডিকেট করতে চাই। কারণ অ্যাজ ডিকলোনিয়াল ফেমিনিস্ট, উপনিবেশবাদী নারীবাদী হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের আদিবাসীদের উপরে যুগের পর যুগ ধরে যে বাঙালি সেটেলার কলোনিয়ালিজম চলেছে, যে বাঙালিরা যেভাবে বেসিক্যালি নতুন একটা উপনিবেশ তৈরি করেছে আদিবাসী ভূমিতে, এবং আদিবাসী জীবনকে যেভাবে কলোনাইজ করে রেখেছে, আমরা তার অবসান চাই। আমরা চাই আদিবাসী জীবন সেনা শাসন মুক্ত হোক, আমরা চাই আদিবাসী জীবন কর্পোরেশনের পুঁজিবাদী আগ্রাসন মুক্ত হোক। এবং আমরা সংহতি প্রকাশ করছি আমাদের সকল আদিবাসী অ্যালায়ের সাথে, যারা তাদের স্থানীয় পিতৃতন্ত্র এবং স্টেট রিপ্রেশন, রাষ্ট্রে যে অত্যাচার এবং অত্যাচার যন্ত্র, তার বিরুদ্ধে অর্গানাইজ করছে, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। তো আজকে আমাদের মাঝে স্পিকার হিসেবে আছেন ডালিয়া চাকমা, তারা আসগর, নাসরিন খন্দকার। মডারেশনে আছি আমি, নাফিসা নিপুন তানজিব এবং তৃষিয়া নাশতারান। তো আমি সবার বায়ো খুব বোরিং ভাবে পড়া বদলে আমি বরং তাদেরকে অনুরোধ করি যে খুব সংক্ষেপে আপনারা যদি নিজেদেরকে পরিচয় করিয়ে দিতেন। ডালিয়া চাকমা, আপনি কি আপনার পরিচিতিটা দেবেন? অনেক ধন্যবাদ নাফিসা আপু। আম, আমি ডালিয়া চাকমা, এটা তো নামটা বলেছেন। চাকমা কমিউনিটি থেকে আমি, এবং আমি পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। আহ, এবং একটা কথা এখানে বলে রাখতে চাই যে যেহেতু শুরুতেই বলছি যে আমি চাকমা কমিউনিটির এখানে বলছি, আমি কাইন্ড অফ একটা প্রিভিলেজড কমিউনিটির। এই জিনিসটা আমি বলতে পছন্দ করছি, বিকজ হচ্ছে ইন্টারসেকশনাল লেন্স দিয়ে আমি যদি দেখি, আমি এটা বলবো যে আমাকে দিয়ে যেন সকল আদিবাসী, বাংলাদেশের সকল আদিবাসীকে যেন একই ক্যাটাগরিতে চিহ্নিত করা না হয়, এবং একই সিচুয়েশনে তাদেরকে দেখা না হয়, একই ভাবে যেন দেখা না হয়। তো ওই হিসেবে আমি আমার কাজের জায়গা থেকে ওই পার্থক্যগুলো দেখাতে চাই, কোট আনকোট আদিবাসী হিসেবে। বরং আমি আমার চাকমা এই আইডেন্টিটিটাকে আমি বলবো যে আমি একজন ইন্টারসেকশনাল ফ্যামিলি। আমার কাজের জায়গাটা হচ্ছে আহ পার্বত্য চট্টগ্রাম সহ এবং সমতলে যেসব আদিবাসীরা আছেন বাংলাদেশে, আহ আমাদের যে কথাগুলো আছে, না বলা কথা, বলতে না পারা কথা, সেগুলো নিয়ে কাজ করছি। আম, আমি আছি সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটি পার্কে, জেন্ডার অ্যান্ড ইন্টারসেকশনালিটি লিড হিসেবে। অনেক ধন্যবাদ ডালিয়া। তারা আসগর, আপনি কি আপনাকে পরিচয় করিয়ে দিবেন? ধন্যবাদ নাফিসা। শুভেচ্ছা সবাইকে। আমার নাম তারা আজগার। আমি এখন থাকি নিউ ইয়র্কের ব্রুকলিনে। আমি বড় হয়েছি বাংলাদেশে। আমি পড়াশোনা করেছি বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর আমার পরবর্তী শিক্ষা জীবন আমেরিকার যুক্তরাষ্ট্রে হয়েছে কিছু বিশ্ববিদ্যালয়। আমি এখন পড়াই এখানকার খণ্ডকালীন শিক্ষক হিসেবে, অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে। আর আমার ট্রেনিংটা হয়েছিল, আমি আর্টিস্ট। আর বাংলাদেশের সময়কাল থেকেই কুয়ার কমিউনিটি, এলজিবিটিকিউ প্লাস কমিউনিটি, ট্রান্স কমিউনিটির সাথে আমার যোগাযোগ, কাজের বিষয়বস্তু, কাজের উৎসাহ উদ্দীপনার জায়গা সবটাই ছিল কমিউনিটি ওরিয়েন্টেড। তো সেখান থেকে আমি খুব উদ্দীপ্ত এবং আমার খুব আগ্রহের জায়গা মাইগ্রেশন এবং কুয়ারনেস, ট্রান্সনেস কিভাবে এগুলো একসাথে ইন্টারসেক্ট করে একটা ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকেও, ডিকলোনিয়াল ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকেও মাঝে মাঝে। আজকের এখানে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে কথা বলার জন্য, তার জন্য আমি খুবই আনন্দিত। আমার খুব ভালো লাগছে একসাথে সবার সাথে কথা বলার সুযোগ পেয়ে, এরকম একটা মুহূর্তে যে সময় অনেক সোশ্যাল ডায়ালগ শুরু করবার চেষ্টা করছি আমরা, নানা রকমের ব্যাপারকে সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা, যেগুলো হয়তো গত অনেক বছর বাংলাদেশে সম্ভব ছিল না, বা কথা বলতে যে আমরা নিজেরা নিজেদেরকে সেন্সর করেছি নানা রকম ভাবে। সো আমি আমি কথা বলতে আগ্রহী, কথা শুনতে আগ্রহী, আপনারা যারা শুনতে এসেছেন তাদের মতামত জানতে আগ্রহী। আশা করছি খুব ভালো একটি আলোচনা হবে। অনেক ধন্যবাদ তারা। নাসরিন?
আপনার পরিচয়টা একটু প্লিজ দেবেন। সবাইকে শুভেচ্ছা এবং বিশেষত বিশেষ করে নাফিসা এবং তৃষিয়াকে অনেক অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা তৈরি করবার জন্য এবং সেই সাথে আমাকে এই প্রথম আলোচনাতে অংশ নেবার দাওয়াত দেওয়ার জন্য। আম, সবাইকে অলসো আদিবাসী দিবসের শুভেচ্ছা এবং অবশ্যই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার শুভেচ্ছা। আমি নাসরিন খন্দকার। আমি বর্তমানে আয়ারল্যান্ডে ইউনিভার্সিটি কলেজ কর্কে গবেষক হিসেবে আছি। এর আগে আমি বাংলাদেশে আমি আমার সারা জীবনই কাটিয়েছি বলতে পারেন। বাংলাদেশে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে পড়েছি এবং পড়িয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে আমি 10 বছর পড়িয়েছি, 9 বছর পড়িয়েছি। তারপরে আমি এখানে এসেছি। ফলে আমি নিজেকে নৃবিজ্ঞানী, সামাজিক নৃবিজ্ঞানী এবং নারীবাদী হিসেবে মনে করি। এখানে আমি বর্তমানে আমার গবেষণা বিষয়ের মধ্যে আছে মাইগ্রেশন, রেশিয়ালাইজেশন, অ্যান্টি মুসলিম রেসিজম অ্যান্ড ডেফিনেটলি ফেমিনিজম। এই আপাতত এই। অনেক ধন্যবাদ নাসরিন। তৃষিয়া নাশতারান, আপনার পরিচয়টা একটু দেবেন আমাদের। হ্যালো সবাই, আমি তৃষিয়া নাশতারান। আমি একজন নারীবাদী সংগঠক এবং একজন ফিউচারিস্ট বা অন্যভাবে বললে ফোরসাইট স্ট্র্যাটেজিস্ট। আজকে এখানে আমি আছি মডারেটর হিসাবে। যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন আসে এই আলোচনার পরে, সেগুলো আমি চেষ্টা করবো আমাদের আলোচকদেরকে জিজ্ঞেস করতে। অনেক ধন্যবাদ তৃষিয়া। আর রইলো বাকি আমি নাফিসা নিপুন তানজিম। আমি এখন আমেরিকায় ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ডিপার্টমেন্টে উইমেন জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ পড়াই। আমার বড় হওয়া বাংলাদেশে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং তারপরে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ নিয়ে আরো পড়াশোনা করার জন্য ইভেন্চুয়ালি কানাডা এবং পরে আমেরিকায় আসা। তো আমার পিএইচডি এবং আমার পরবর্তী গবেষণার ফোকাস হচ্ছে ডিকলোনিয়াল ফেমিনিজম, ট্রান্সন্যাশনাল ফেমিনিজম এবং স্পেসিফিক্যালি সোশ্যাল মুভমেন্ট, মানুষ কিভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ চেঞ্জ করে। এটা আমার নিজের ব্যক্তিগত গবেষণার আগ্রহের বিষয়। এবং এছাড়া আমি নিজেও স্টুডেন্ট থাকা অবস্থায় আমেরিকাতে ইউনাইটেড স্টুডেন্টস এগেইনস্ট সোয়েটশপ, তখন বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের সলিডারিটি নিয়ে একটা আন্দোলন হচ্ছিল রানা প্লাজা ধসের পরে, সেখানে জড়িত ছিলাম। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাথে অনেকদিন ধরে কাজ করছি, মেই নেটওয়ার্কের একজন অর্গানাইজার হিসেবেও আছি। এবং যুক্তরাষ্ট্রের শিক্ষক ইউনিয়নের সাথে আমরা এখানে শিক্ষকদের শ্রম অধিকার নিয়ে কাজ করি। তো এই হচ্ছে আমাদের পরিচয়। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনাটায় আমরা অনেকটা কনভারসেশন স্টাইলে আমরা কথা বলবো। এটা আমরা কোনো একজন স্পিকারকে লম্বা লম্বা লেকচার দিতে বলবো না। আমরা 3টা রাউন্ডে আমরা প্রত্যেকের কাছে যাব এবং আমাদের এখনকার সময়ের অবস্থা নিয়ে তারা কি ভাবছেন, তাদের কনসার্ন গুলো কি কি, তারা আশাপ্রদ হচ্ছেন কোন জিনিসগুলো নিয়ে, তারা আতঙ্কিত বোধ করছেন বা আশঙ্কা প্রকাশ করছেন কোন জিনিসগুলো নিয়ে, এবং তাদের কোনো সাজেশন আছে কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করব। তো প্রথমে আমি যে প্রশ্নটা আমাদের সবাইকে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখনকার অবস্থায় যে নতুন বাংলাদেশের সূচনা এবং রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে, যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হচ্ছে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে আমরা দেখছি, এই ওভারঅল সিচুয়েশনে আপনি কি ভাবছেন? এবং এই যে সিচুয়েশনটা হচ্ছে, এটা আপনার জন্য কি সিগনিফিকেন্স ক্যারি করছে, আপনার কমিউনিটির উপরে এটার ইম্প্যাক্ট কিভাবে পড়ছে, এবং ওভারঅল বাংলাদেশের মানুষকে এই অবস্থাটা আসলে লং টার্মে কিভাবে প্রভাবিত করতে পারে। আমরা কি ডালিয়া চাকমাকে দিয়ে শুরু করতে পারি? অনেক থ্যাংকস নাফিস আপু। প্রথম স্পিকার হওয়াটা সত্যি চাপের। আহ, সবাইকে আম, আরেকবার শুভেচ্ছা জানাই আদিবাসী দিবসের। আজকে আমি এখানে বলে হয়তো জানি না, বলতে পারতেছি কিনা যে আদিবাসী দিবসের শুভেচ্ছা। কিন্তু যখন গত কয়েকদিন আগের কথা, আদিবাসী শব্দটা উচ্চারণ করতে আমরা সবসময় একটা ভয়ের মধ্যে ছিলাম এবং এখনো পর্যন্ত প্রশ্ন আছে আমার মনে, আমাদের মনে হচ্ছে যে এই শব্দটা আমরা সামনে ব্যবহার করতে পারবো না। আদিবাসী শব্দটা নিয়ে অনেক ধরনের ইম্পোজিশন কাজ করেছে যে শব্দটা ব্যবহার করা যাবে না সরকারি ভাবে। অলসো ওইটা যতটা না কনসার্ন, আমি তার চেয়ে বেশি দেখেছি যে এই সমাজের মধ্যে বাংলাদেশকে যদি আমি একটা আহ, আহ, একটা ফ্রেমের মধ্যে দেখি, আমি দেখতে পাই যে এখানে এই আদিবাসী শব্দটা ব্যবহার করাটা নিয়ে অনেক ধরনের
আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এই দ্বিধাদ্বন্দ্বের পেছনে তো অবশ্যই একটা হিস্টোরিক্যাল লিগেসি আছে। এই রাষ্ট্র কিভাবে হচ্ছে আহ আদিবাসীকে বরং হচ্ছে এই বাঙালি ভিন্ন যে অন্য জাতিসত্তাগুলো আছে তাদেরকে কেন আদিবাসী না বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে চায়, উপজাতি বলতে চায়, তার তো অবশ্যই একটা পলিটিক্স আছে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আহ যারা কিনা এই পলিসি রিফর্মে থাকছেন, আমি যদি তাদেরকে বাদ দিয়ে যদি বলতে চাই যে একটা জনতার সমাজ, সেই জনতার সমাজেও কেন সেটা আসলে ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি শব্দগুলো কেন আসলে গৃহীত হবে, কেন আহ এক ধরনের একটা ভ্যালিডেশন থাকবে এবং যে হচ্ছে না আমাদের এখানে কোনো আদিবাসী নাই, আমাদের এখানে যারা আছে বাঙালি ভিন্ন অন্য যে জাতিসত্তা আছে তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি। তো এই কোন মনস্কামের জায়গা থেকে আহ এই ধরনের চিন্তা চেতনা মানুষের মধ্যে কাজ করে, সেটা অবশ্যই একটা চিন্তার বিষয়। ওই জায়গা থেকে আমার কনসার্নের জায়গাটা হচ্ছে যে আমরা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা স্বাধীনতার কথা বলছি, সেই রাষ্ট্র আহ সংস্কারের জায়গায় এই যে সমাজটা এখানে হচ্ছে, সমাজে তো আসলে ইনক্লুডেড। আমরা যখন ডিকলোনিয়াল পরিসরে আমরা যদি দেখতে যাই রাষ্ট্রযন্ত্র মানে রাষ্ট্র সংস্কারের কাজটা আসলে কারা করবে, পলিসি রিফর্মের সঙ্গে যারা সাথে যারা যুক্ত তারা করবেন নাকি আসলে এটা সমাজেও এটাতে যুক্ত থাকবে। তো সেই সমাজে আহ তাহলে দেখাটা দরকার যে তারা আসলে অপর যে মানুষগুলো আছে তাদেরকে কিভাবে দেখছে। তারা কি আমাদেরকে এই কোট আনকোট আমরা এখন যে স্বাধীন রাষ্ট্র বলতে চাইছি, স্বাধীনতার কথা বলছি, সেখানেও কি আমরা কি একইভাবে উপজাতি বা ক্ষুদ্র গোষ্ঠী হিসেবে থেকে যাব কিনা? কারণ আমি গত 2 দিন ধরে যে পত্রিকাগুলো দেখতে পাচ্ছি, যে ফেসবুকে যে ভায়োলেন্সের এখন তো ভায়োলেন্সের শিকার হচ্ছে, দেখা যাচ্ছে মাইনরিটি কমিউনিটি গুলা থেকে তারা খুব ভায়োলেন্স ফেস করছে। তো তাদের কথা যখন বলা হচ্ছে দেখা যাচ্ছে সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ বলা হচ্ছে, উপজাতি শব্দ বলা হচ্ছে। হ্যাঁ, তারা হয়তো বলছে যে উপজাতিদের উপর হামলা বন্ধ করতে হবে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কথা ভাবতে হবে। কিন্তু এটা খুব একটা উইয়ার্ড না? যে হচ্ছে আমরা তো সেভিওর চাই না, আমরা চাই যে আমরা নিজেদের জন্যই আমরা নিজেরা করতে পারবো, আমাদের সেভিওরের দরকার নাই। এবং সেভিওর না বরং আমরা যদি একটা সমতার কথা বলি, এই স্বাধীন রাষ্ট্রে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সেখানে এই এই সেভিওর এবং হচ্ছে ভিকটিম এই বাইনারির মধ্যে তো আমরা থাকতে চাই। তো আমার এখানে প্রশ্ন যে এই গত 2 দিনে এই পরিবর্তনটা আসতে পারতো কিনা, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী না বলে উপজাতি না বলে আদিবাসী শব্দটা আসতে পারতো কিনা? এটা একটা বিগ কোয়েশ্চেন আমার মধ্যে চোখে পড়েছে, যে কারণে মেজরিটি যখন কিনা এই গত 2 দিন ধরে স্বাধীনতা তারা উদযাপন করতে পারছেন, তারা বলছেন যে হ্যাঁ আমরা স্বাধীন, কিন্তু এখানে যে বিভিন্ন পরিচয় আছে, মানে নারী পুরুষ এর বাইরেও আরো বিভিন্ন পরিচয়ের মানুষ আছেন, তাদের রিকগনিশন তাহলে থাকবে, এটা একটা বিগ প্রশ্ন। কারণ আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিনে যে যারা কিনা পুরুষ, যারা কিনা বাঙালি, এই ধরনের পজিশনের বাইরের মানুষকে কিন্তু অনেক ধরনের ব্যাকল্যাশ ফেস করতে হচ্ছে। আমার বন্ধুরা যারা রাস্তায় আন্দোলনে ছিল, যারা কিনা পুরুষ নন, যারা কিনা বাঙালি নন, তাদেরকে কিন্তু হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী কোট আনকোট, তাদের কিন্তু ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে। এই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন যখন আমরা দেখতে শুরু করছি, আমাদের এই প্রশ্নটাও গত 2-3 দিন আমার খুব ভাবনায় আসছে। বরং এর আগে তো এক ধরনের একটা সেলফ ইম্পোজিশন ছিল, এক ধরনের একটা রাষ্ট্রীয়গত ভাবে এক ধরনের আহ খারিজিও একটা সত্তার মধ্যে থাকতাম। কিন্তু এই 2 দিনে আমার মধ্যে খুব জোরালো ভাবে প্রশ্ন হচ্ছে যে একই স্বপ্ন অন্যদের মতো আমরাও দেখতে পারবো কিনা। তো আপাতত এইটুকুই। অনেক ধন্যবাদ জালিয়া। খুবই পাওয়ারফুল একটা প্রশ্ন করেছেন আপনি, যে একই স্বপ্ন অন্যদের মতো আপনারাও দেখতে পারবেন কিনা। তো সেই প্রশ্নের জের ধরেই আমরা আমাদের পরবর্তী স্পিকার তারার কাছে যাচ্ছি। তারা
আপনি ওভারঅল এই অবস্থা নিয়ে কি ভাবেন এবং হোয়াট ডাজ দিস সিচুয়েশন মিন ফর ইউ, ইউর কমিউনিটি এবং ওভারঅল বাংলাদেশের মানুষের জন্য আসলে এর 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 প্রভাবটা কি, লং টার্ম ইমপ্লিকেশন কি হতে পারে? ধন্যবাদ। আর ডালিয়া যেটা দিয়ে শেষ করলেন সেটা দিয়ে যদি আমি শুরু করতে পারি, যে যে স্বপ্নটা আমরা একসাথে দেখতে চাই, সে স্বপ্নটা কি আমি ইন্ডিভিজুয়াল হিসেবে বা আমার কমিউনিটি মানে আমার বন্ধু, আমার সহযোদ্ধা, আমার পারিপার্শ্বিকতায় যারা থাকেন তারা কি দেখতে পারবেন নাকি? এর পাশাপাশি তোমার প্রশ্নটা শুনে আমার আরো দুটো শব্দ মনে হলো। আমার মনে হয় শব্দগুলো দিয়ে কথাটা বললে ফ্রেমওয়ার্কটা বুঝতে সুবিধা হবে। একটি হলো প্রেক্ষিত, আরেকটি হলো ট্রিগার। প্রেক্ষিত বিবেচনায় আমি তো আসলে পুরো ব্যাপারটার একজন প্যাসিভ অবজারভার অলসো, বিকজ আমি আমেরিকাতে থাকি। আমি একটি পুঁজিবাদী রাষ্ট্রের কাঠামোর মধ্যে অভিবাসী হিসেবে থাকি আমেরিকার দেশে। সো আমার দেখা শোনার অনেকটাই তো সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব মারফত ইনফর্মড, বা সংবাদ মাধ্যমের অ্যানালাইসিস দ্বারা ইনফর্ম। সেখান থেকেও আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে কোনটি আসল সংবাদ, কোনটি নকল সংবাদ, কোনটি কোন দলের মতামত তুলে ধরে, কোনটি আরেক দলের মতামত তুলে ধরে। এই যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়েও যতটুকু স্ক্যান করে নিজের বোধ বুদ্ধিতে বুঝতে পারি, সেটি তো গণমানুষের আন্দোলন, সে বিষয়ে কোনো আমাদের দ্বিমতের জায়গা নেই, এটি গণজাগরণের একটি অংশ। আম, কিন্তু সেখান থেকেও মনে হচ্ছে যে আসলে আমার অংশগ্রহণ কতটুকু ছিল, আমার মতো মানুষদের অংশগ্রহণ কতটুকু ছিল প্রকাশ্যে এই গণজাগরণ পদ্ধতিটার ভেতরে, তাই না? আমাকে বাঙালি পরিচয় বা মুসলিম পরিচয় এর মধ্য দিয়ে আমি যতটা সহজাতভাবে আড়ালে থেকে এই ধরনের গণজাগরণের অংশ হতে পারছি, আমি কি ট্রান্স বা LGBTQ+ বা নন বাইনারি মানুষ হিসাবে কি তারা পারছেন প্রকাশ্যে রাস্তায় যেতে? নারী বা পুরুষ যেভাবে পারেন সেরকম তো অনেক সময় হয়তো পারছেন না। হিজড়া মানুষরা কি পেরেছে রাস্তায় যে আমাদের যে ছাত্র আন্দোলন হচ্ছে সেই জায়গাতে যেতে পারেননি? তো তার কারণ অনেক ক্ষেত্রেই তো হিজড়াদের শিক্ষার অধিকারটাই নেই। তার ফলে যে ছাত্র আন্দোলনের কথা বলছি, ছাত্রত্বের স্টেটাসটুকু যাবার পর্যন্ত অধিকার বেশ অনেকটা বড় অংশের কমিউনিটির মানুষের নেই। তার ফলে তাদের রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে দেখতে পাবো? গণমানুষের আন্দোলনের জায়গাতেও এই রকমের আন্দোলন, এবং সেটা সূত্র ধরে যদি ট্রিগারের কথা বলি, এই ধরনের আন্দোলন তো একটা ট্রিগার তৈরি করে। স্পেশালি ডালিয়া চাকমা একটা কথা বললেন যে যে কোনো মাইনরিটি কমিউনিটি যাদের বিপন্ন হবার অনেক ব্যক্তিগত এবং কমিউনাল অভিজ্ঞতা আছে অতীতে, তারা আরো বিপন্ন বোধ করেন। হয়তো বিপন্ন বোধ করার জন্য কোনো সরাসরি আঘাতের দরকার নেই, কিন্তু ব্যক্তিগত এবং কমিউনাল অভিজ্ঞতার পাস্ট এক্সপেরিয়েন্স বা মেমোরি, সেগুলো তখন ট্রিগার হয়, একটা ভীতিকর অবস্থার তৈরি হয়। তার ফলে এই প্রেক্ষিত বিবেচনায়, আমার এবং বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনায়, একদিক থেকে যেমন কমিউনিটির মানুষ বিপন্ন বোধ করেছেন হাসিনা রেজিমের সময়, যখন আন্দোলনটা শুরু হওয়ার আগ পর্যন্ত। আন্দোলনটা হয়ে যাবার পর যখন হাসিনার পতন হয়েছে, তখনও কিন্তু মনে হয় আরেকটু বেশি বিপন্নই বোধ করেছেন। আমি অন্তত এদেশ থেকে বিপন্ন বোধ করেছি, সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, বাংলাদেশের মানুষ বিপন্ন বোধ করার, কমিউনিটির মানুষ বিপন্ন বোধ করার একটা অনুভূতি নিয়ে দিন কাটিয়েছে, এখনো দিন কাটাচ্ছেন, যে আসলেও যে পরিবর্তনটা দেখতে চাই বা যে পরিবর্তনটা আসবে বলে, রাষ্ট্র সংস্কারের কাজ হবে বলে কথা বলা হচ্ছে, সেখানে আমাদের অংশগ্রহণের সুযোগ কতটুকু, সুযোগ কি আসলেও আছে নাকি, মানুষ কি করে আমাদের কথা চিন্তা করবে, আসলেও কি আগে একটা খারাপের মধ্যেও ভালো অবস্থায় ছিলাম নাকি আরো একটি খারাপ অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি, এই ধরনের অনেক চিন্তা ভাবনা, বিশ্লেষণ, আশঙ্কা, সবটা কিন্তু কমিউনিটির মধ্যে রয়ে গেছে। অনেক ধন্যবাদ তারা। এবার আমরা যাচ্ছি নাসরিনের কাছে। নাসরিন, আপনি কি ভাবছেন? অনেক ধন্যবাদ। ইতিমধ্যে ডালিয়া এবং তারা অনেক কিছুই বলে ফেলেছেন আমার যা বলার ইচ্ছা ছিল, কিন্তু আহ, আপনার প্রশ্নের প্রথম অংশটুকু যদি ধরি, যে এই বর্তমান পরিস্থিতিতে আমি কি ভাবছি। বর্তমান পরিস্থিতি বলতে আমি বোঝাচ্ছি আম, এই এই বর্তমান আজকে, এবং সেই সাথে গত 1 মাস, এবং সেই সাথে গত 15 বছর। কারণ আমরা সবটা নিয়েই আসলে অতীতকে, এই সবটার মধ্য দিয়ে, এই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আমরা আজকে আছি এখানে। ফলে আমি এই পুরো পরিস্থিতিতে যেভাবে নাটকীয় ভাবে যে পট পরিবর্তন, যে নাটকীয় ভাবে, এবং এত রক্তক্ষরণ, এত হত্যা, এত সহিংসতা, এত আন্দোলন, এত সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আম, যে যে বিজয়টা এনেছে আমাদের আমাদের দেশের জন্য, নতুন সুযোগ তৈরি করেছে, সেই সুযোগে আমি বলবো যে এই মুহূর্তে আমরা সবাই আম,
সবাই বোধহয় একটা অন্যরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছি। সেই অস্বাভাবিক পরিস্থিতি, সব রকমের আবেগ, আনন্দ, ভয়, আশঙ্কা সবকিছু মিলেমিশে একাকার। ফলে এই অনুভূতি থেকে আসলে সবকিছু একসঙ্গে দেখাটাও কিন্তু আহ কঠিন, এবং এটা এটা নিয়ে কথা বলাও কঠিন। কিন্তু আমি একটা জায়গাতে আসলে শুধুমাত্র ভর ভর দিতে চাচ্ছি, তা হচ্ছে যে শিক্ষার্থীদের যে আন্দোলন। আমি এখানে একটু ছোট্ট করে বলে যাই যে দেখেন, যে আমরা সবসময় ইনক্লুশনের কথা বলছি, ফলে ইনক্লুশনের কথা বলতে গেলেও কিন্তু দেখা যাবে যে আমরা বহু বছর ধরে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছিলাম, আমি যখন শিক্ষক হিসেবে ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী শিক্ষা আন্দোলন হয়েছিল। সেখান থেকে আমরা বলেছিলাম যে ধর্ষণ বিরোধী আন্দোলনটা হচ্ছে ধর্ষণ বিরোধী ছাত্রী আন্দোলন, এটা ছাত্র আন্দোলন না। কারণ আমরা সবসময় সব আন্দোলনকে ছাত্র আন্দোলন বলে থাকি, এবং সেই ছাত্রী আন্দোলন বলার কারণে এটা অনেক একটা ব্যাকল্যাশের শিকার হয়েছিল, মুখোমুখি হয়েছিল যে কেন এটা হবে, ছাত্র বললে তো সবাইকে ইনক্লুসিভ করা হয়। কিন্তু আমাদের অবস্থান ছিল না, ছাত্র একটি লিঙ্গীয় শব্দ। ছাত্র এখানে আমরা সবাইকে অন্তর্ভুক্ত করি না। আমরা ছাত্র বললেই আমরা একটা পুরুষ, যে ইমেজ আমাদের মাথার মধ্যে আসে, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ফলে আমরা সবসময় আমরা বলছি যে শিক্ষার্থী আন্দোলন, এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন, এবং এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নারী পুরুষ সবাই, সমস্ত লিঙ্গে সবাই সবাই এখানে অংশগ্রহণ করেছে। ফলে আমি ওই জায়গাতে দ্বিতীয়ত আমি আরেকটা জায়গাতে ভর দিতে চাই, সেটা হচ্ছে যে এই আন্দোলনের যে ব্যানার ছিল সেটা হচ্ছে বৈষম্য বিরোধিতা। আমি সেখানে সবাইকে বারে বারে ফিরে আসতে বলবো, কারণ আমাদের আমাদের মনে হয় আমাদের ওইখান থেকে কাজ শুরু করতে হবে। যদি এই আন্দোলনটা শুরু হয়েছিল একটা কোটা বিরোধী যে আন্দোলন, তার 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 বিপরীতে, তার পরিপ্রেক্ষিতে, কিন্তু তার সাথে আমি কোটা বিরোধী অবস্থানের সাথে আমি এই বৈষম্যকে আমি আসলে যুক্ত করতে চাচ্ছি একটু। সেটা হচ্ছে যে কোটা সিস্টেমটা পুরো বিশ্ব জুড়েই, কোটা সিস্টেমের চলনটা কেন আছে? চলনটা আছে হচ্ছে যে এটি একটি সামাজিক বিচার ব্যবস্থা, সোশ্যাল জাস্টিস, সামাজিক সোশ্যাল জাস্টিস থেকে আসা টার্ম। যে টার্মটার বলা হচ্ছে, যে কনসেপ্টটা বলা হয়েছে, যারা কিনা যেই জনগোষ্ঠী একটি সমাজে বিদ্যমান ব্যবস্থায় বিভিন্ন জনগোষ্ঠী নানা রকম ভাবে কাঠামোগত বৈষম্যের শিকার হন, ঐতিহাসিকভাবে কাঠামোগত বৈষম্যের শিকার হন। কাঠামোগত বৈষম্যের কারণে তারা তাদের তাদের যে মেধার বিকাশ, সেই মেধার বিকাশটা যারা সুবিধাপ্রাপ্ত তাদের মতো করে হয় না। এখন সেই পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য যাদের যারা নানা রকম ভাবে সুবিধা বঞ্চিত, আমি পিছিয়ে পড়া বলতে চাই না, আমি বলতে চাই যে সুবিধা বঞ্চিত যারা, যে বর্গের মানুষ সুবিধা বঞ্চিত, তাদেরকে ওই সুবিধা বঞ্চনার একটা ক্ষতিপূরণ হিসাবে কোটা ব্যবস্থা চালু করা হয়। কিন্তু বাংলাদেশ পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থার অর্থ এবং ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোটাকে ধরে নেওয়া হয় সুবিধা হিসাবে, কোটা হচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে। এটা মনে করার কারণ হচ্ছে যে সুবিধা বঞ্চনা, এই যে একটি কাঠামোগত বৈষম্যের যে ব্যবস্থা বর্তমান সমাজে বিদ্যমান, এটাকে দেখতে না পাওয়া যে কিছু মানুষ তাদের পরিচিতির কারণে অনেক বেশি শোষণের শিকার হন, অনেক বেশি তার সুবিধা বঞ্চিত থাকেন, তাদের মেধা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কখনো লাইমলাইটে আসতে পারেন না। তাদের সবসময় যে ডমিনেন্ট যারা কিনা আধিপত্যশীল গোষ্ঠী, তারা চুরি করে নেন, তারা দখল করে নেন। এই যে এই পরিস্থিতিকে, এই বৈষম্যকে দেখতে না পাওয়া কারণেই বাংলাদেশে কোটার অর্থ হয়ে দাঁড়িয়েছে সুবিধা দেওয়া। আমি ওইখান থেকে কোটাকে উদ্ধার করতে আগ্রহী, আমি ওইখান থেকে কোটার আসল যে বৈষম্য বিরোধী অবস্থান তাকে উদ্ধার করে আনতে আগ্রহী। কারণ এবং এই যে এক অর্থ, দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিল, কারণ কোটার বেশিরভাগ 30% কোটা ব্যবহার করা হয়েছিল সুবিধা প্রদানের জন্য। যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের ত্যাগের
বলতে পারেন ত্যাগের ত্যাগের একটা আম, পুরস্কার হিসাবে তাদেরকে দেওয়া হয়েছিল এই কোটা ব্যবস্থা। হ্যাঁ, এটা সম্ভব যে যারা কিনা তাদের একটি দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, হাত পা হারিয়েছেন, তাদের সন্তান হারিয়েছেন, যাদের বাবা মা হারিয়েছেন, তাদের তাদের জন্য এটা তাদের ইমিডিয়েট তৎকালীন সময়ে তাদের ওই যে হারানোর ক্ষতিপূরণ হিসাবে, ওই ক্ষতিপূরণ হিসাবে এটা দরকার ছিল হয়তো। কিন্তু এটা বর্তমানে আমরা সবাই জানি যে এই 52 বছর 53 বছর পরে কিভাবে এটা শুধুমাত্র একটি দলের মানুষের সুবিধা প্রদানের একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে এই দুটোকে আমাদের আলাদা করতে হবে এবং আলাদা করে বৈষম্য বিরোধী অবস্থানটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। ফলে ওইখানটাতে আমি বারে বারে মনে করতে চাই যে এই বর্তমান যে সিচুয়েশনটা ঘটছে, এই এই স্বৈরাচারী সরকারের পতনের পূর্বে এবং পরে, আমি পরেও, তা হচ্ছে আমি বৈষম্য বিরোধী অবস্থানটাকে বারবার চেনাতে চাই, চিনতে চাই নিজে, এবং এটা নিয়ে কথা বলতে চাই। এবং এটাই হচ্ছে আমার কাছে বর্তমান ব্যবস্থা, বর্তমান প্রেক্ষাপট। এবং সে সাথে আমি আরেকটা প্রসঙ্গ যাব পরে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্নটা করেছেন যে এই এই বর্তমান অবস্থা আমার কমিউনিটি প্রতি কি কি নিয়ে এটার প্রতিক্রিয়াটা কি। আমি এই প্রশ্নটা আমাকে অনেক ভাবাচ্ছে যে আমি আসলে আমার কমিউনিটি বলতে কি বুঝি। হয় যখন কোনো ডমিনেন্ট কোনো আধিপত্যশীল বর্গ তার কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পারেন না, কারণ আধিপত্যশীল বর্গ হয়ে ওঠে স্বাভাবিক কমিউনিটি। হ্যাঁ, ফলে আমি দেখছি আমি বাংলাদেশি এইটুকু বললে আমার সবটা হয়ে যায়। এই যে কমিউনিটি, আমি বাংলাদেশি হিসাবে আমাকে দেখছে, এটা হচ্ছে একটা আধিপত্যশীল কমিউনিটি। কারণ হচ্ছে আমি বলতে পারছি যে আমি বাংলাদেশি, এটা বাংলাদেশটা আমার, আমি মুসলিম, আমি নারী, সেটা একটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমি একটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত একজন মানুষ। ফলে এই জায়গা থেকে আমার কমিউনিটি আমি নির্ধারণ করতে পারছি না, তার একটা রাজনীতি আছে, সে রাজনীতির কথা আমি বললাম। কিন্তু দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে আমি সাম্প্রতিককালের এই প্যালেস্তানিয়ানের প্রতি যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পুরো বিশ্ব জুড়ে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে সংহতি, সেই সংহতি আমাকে একটা জিনিস শিখিয়েছে। সেটা হচ্ছে যে আমার সেখান থেকে আমার মনে হয়েছে যে আমাদের কমিউনিটিকে একে অন্যের কথা বলতে হবে। আমরা 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 আমার আমি শুধু আমার সুবিধা প্রাপ্ত অবস্থানকে চিহ্নিত করলেই হবে না, আমার আমার সুবিধার কারণে যারা সুবিধা বঞ্চিত হচ্ছে তাদেরকে আমার প্রোঅ্যাক্টিভ হয়ে আমাকে জায়গা দিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের পিছনে থাকতে হবে, তাদের সামনে না। হ্যাঁ, ফলে এইখানটা, এবং তা না হলে আমরা আসলে একটা 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 বাংলাদেশ গড়তে পারবো না। আমরা ফিলিস্তিনের যে মানুষের যে যে গণহত্যা, সেই গণহত্যার কথা যদি আমরা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে না পারতাম, অন্যেরা যারা আছেন, যারা ফিলিস্তিনি নন, তারা, তাহলে কিন্তু আমাদের এই এই শক্তিশালী একটা আহ একটা সংহতি তৈরি হতো না। এবং এই সংহতি আমাকে শিখিয়েছে যে আলটিমেটলি আমাদেরকে কমিউনিটির বাইরে যেতে হবে। আমাদের একটা সকলের, এখন কথা হচ্ছে যে আমি এটা বলতে পারছি কারণ হচ্ছে আমি সুবিধাজনক একটা জায়গার মধ্যে আছি। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে সেখানে পৌঁছতে গেলে আমাদের বৈষম্যকে চিনতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সুবিধা প্রাপ্ত অবস্থানকে চিনতে হবে, এবং তৃতীয়ত সুবিধা বঞ্চিত যারা, তাদের পিছনে এগিয়ে দাঁড়াতে হবে শক্তি হয়ে। তো এটা হচ্ছে আমার বর্তমানের খুবই, আমি খুবই করে বললাম। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে গত কিছুদিন ধরে যেরকম ভাবে আমরা দেখছি যে বিভিন্ন ওই যে সুবিধা বঞ্চিত যারা কিনা যে সমস্ত জনগোষ্ঠী, এথনিক মাইনরিটি, যারা লিঙ্গ, যারা এলজিবিটি কিউ, ট্রান্স, এবং আদিবাসী, হিন্দু, এই এই যে কমিউনিটি, আহমদিয়া সম্প্রদায়, এরা যে এক ধরনের আক্রমণের শিকার হচ্ছে, কারা করছেন সেটা আমরা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করতে পারি, কিন্তু সেইটা ভয়ানক।
এবং এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই আছি, আমরা সবাই দম বন্ধ করে অপেক্ষা করছি কবে এই সহিংসতা বন্ধ হবে, কখন কখন আমরা একটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসব। সেই স্বাভাবিক অবস্থায় আসার পরেই হয়তো আমার এই কথাটা আমরা আমাদের আরো কথাগুলো বলতে পারতে হবে, কিন্তু বর্তমানে যা চলছে তা তা হয়তো বা আমাদের সবাইকে একটু ভয়ঙ্কর ভাবে কি বলবো বিহ মানে বিভ্রান্ত করে রেখেছে এবং আশঙ্কিত করে রেখেছে, এবং সেই জায়গা থেকে আমার আসলে সংহতি প্রদান ছাড়া আম, আর কিছু বলার নেই। এই আমি একটু ছোট্ট করে যদি নাসরিনের সাথে যুক্ত করতে পারি, যদি বলা হয় সেটা হচ্ছে যে উম, কোটা প্রসঙ্গে নাসরিন যেটা বললেন, বাংলাদেশে যে সেন্টিমেন্ট গড়ে তোলা হয়েছে বা গড়ে উঠেছে নতুন প্রজন্ম বা যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যারা ইনিশিয়েট করেছেন, যে কোটা একটি সুবিধা। কোটা তো সুবিধা হওয়ার কথা না, সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠিত করার জন্য কোটা একটি অ্যাক্সেসের জায়গা, কিছু মানুষকে অ্যাক্সেসের সুযোগ করে দেওয়া হচ্ছে, যেন আপওয়ার্ড মোবিলিটির মধ্যে সামাজিক ন্যায্যতার যে পরিকাঠামো। আমরা যদি আমেরিকান ড্রিমের কথা চিন্তা করি, বাংলাদেশ ড্রিম কি? সরকারি চাকরি হচ্ছে বাংলাদেশ ড্রিম, যার মাধ্যমে এক ধরনের আপওয়ার্ড মোবিলিটি তৈরি হয় সমাজের মধ্যে। সো সেই অ্যাক্সেসের মধ্যে তো সবার অ্যাক্সেস থাকতে হবে, কিছু মানুষের অ্যাক্সেস থাকলে কিছু মানুষের অ্যাক্সেস থাকবে না, তা তো আর হবে না। তার বিপরীতে যে কথাটা বলা হচ্ছে, এই কোটা আন্দোলনের স্লোগানের মধ্যে আমি দেখতে পেয়েছি, কোটা না মেধা, মেধা মেধা, এটা একটি অন্যতম স্লোগান ছিল। এই যে মেরিটোক্রেসি, মেধাকে সামনে নিয়ে আসা। মেধাটা কি? মেধা তো কোনো সুপার হিউম্যান কোয়ালিটি নয়। আমি তো জন্মগতভাবে মেধাবী হয়ে জন্মাই না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প আমরা বই পত্রিকায় পড়েছি, অনেক পুরনো কথা। কিন্তু সেই ধারণা থেকেও তো আমরা আছি, আমাদের আগের প্রজন্ম পরের প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। মেধা ইজ এক্সপোজার। আপনি কি ধরনের সুবিধার প্রতি এক্সপোজার, আপনি কোন পরিবারে জন্ম নেন, আপনি কোন অঞ্চলে জন্ম নেন, আপনি কোন ধরনের স্কুলে পড়তে যান, আপনি কোন অর্থনৈতিক কাঠামোর মধ্যে জন্ম নেন, সেটার মাধ্যমে আপনার মেধার পরিকাঠামো তৈরি হয়। রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব হচ্ছে সমাজের সকল শ্রেণীর, সকল ধরনের, সকল সুবিধার নাগরিকের সেই ন্যায্যতার প্রশ্নের কারণে অ্যাক্সেসের সুবিধা দেওয়া। সেখান থেকেই কোটা ব্যবস্থার উদ্ভব। এখন সেটাকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা যেমন, সরকার কাঠামো যেমন, ক্ষমতা কাঠামো যেমন বিভিন্ন সিভিল ইনস্টিটিউশনকে নষ্ট করেছে গত 50 বছর যাবত, তেমন ভাবে জনমানুষে এই ধারণাটি তৈরি করা হয়েছে কোটা একটি সুবিধা। কোটা কখনোই কোনো সুবিধা নয়, কোটা একটি ন্যায্যতার প্রশ্ন, এবং সেই ন্যায্যতার প্রশ্নে মেধা কখনো কেউ জন্মগতভাবে পায় না, সেটার এক্সপোজার তৈরি করতে হয়। এবং যারা বলছেন আমি মেধাবী, তাদেরও প্রশ্ন করা উচিত, শুধু আপনি কি প্রিভিলেজ না, আপনি কেন মেধাবী? আপনি কি মেধাবী এই কারণে কারণ আপনার আগের প্রজন্ম সে মেধার চর্চা করেছে, সেই চর্চার খানিকটা অংশ চামচে করে আপনার মুখেও তুলে দেওয়া হয়েছে, সেই কারণে আপনি মেধাবী? এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেমে মানুষ করতে পারবে, ততক্ষণ প্রশ্ন কোটা না মেধা, মেধা মেধা বলে সরকার পতন হবে, কিন্তু সমাজ বদল কিন্তু হবে না। আহ, খুব চমৎকার একটা কথা বলেছেন যে এর মাধ্যমে সরকার পতন হবে কিন্তু সমাজ বদল হবে না। তো এর জের ধরে আচ্ছা, আমি আমার আমি পরের, কি এই প্রসঙ্গে একটু ছোট্ট করে হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আমার বলেন। নিজের কমিউনিটি থেকে আমি এটা একটু যুক্ত করতে চাই, যেহেতু কোটা প্রসঙ্গে আহ আলাপটা আসলো। এবং খুবই ধন্যবাদ নাসরিন আপা and তারা এই কোটা বিষয়টাকে কিভাবে আহ আপনারা যেভাবে বিশ্লেষণ করলেন, আমার নিজের জন্য এটা রিলেট করাটা খুব সুবিধা হবে যে পুরো আন্দোলনের শুরু থেকে আমি কি দেখেছি, আমার কমিউনিটি কি ফেস করেছে, ব্যাপারগুলো আমার কমিউনিটিতে আসলে কি ছিল। আহ এটা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই রাষ্ট্র সংস্কারের বা নতুন রাষ্ট্রের কথা যখন আমরা বলতে যাব, এটা শুরুটা কিভাবে হলো এই আন্দোলন, এটা কিন্তু আসলে আমাদের আলাপ করাটা উচিত। আমি মনে করি যে আহ, এই যে রাষ্ট্র সংস্কার, এটা তো এসেছে কোটা সংস্কার একটা মুভমেন্ট থেকে, এবং এই কোটার যে প্রসঙ্গগুলো আপনারা আলাপ করলেন সেখানে তো বুঝাই যাচ্ছে যে কোটা ব্যবস্থাটা আসলে কাদের জন্য দরকার, কি জন্য দরকার, কোন পরিস্থিতিতে দরকার, এবং একটা সমতার আহ কোটা কোটা আমরা যে সমতার কথা থাকি খুব সহজে, কিন্তু সেইটার সেইটা অর্জনের জন্য আসলে কোটাটা কিভাবে কাজ করতে পারে। যখন কিনা কোটা আন্দোলনটা শুরু হলো এবং ওখানে খুব বহুল ভাবে এসছে, যেটা তারা বললো যে কোটা না মেধা, মেধা মেধা সবাই বলছে, এবং এই মেধার ব্যাপারটা এক্সপোজার যেটা বললো এটা কিভাবে হলো আমরা তো জানি। কিন্তু যখন কিনা আমার মনে হয়েছে যে আন্দোলনে এই
অন্যান্য যে ন্যারেটিভ গুলো উঠে আসা দরকার ছিল সেই জিনিসটা খুব অ্যাবসেন্ট ছিল। যে যখন কিনা এই মুক্তিযুদ্ধ কোটাকে সমালোচনা করা হচ্ছে এবং সেই কোটার বাতিলের বা তাদের সেটাকে সংস্কার করার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু অন্যান্য যে কোটা যাদের জন্য দরকার তাদের জন্য কিন্তু ওভাবে খুব একটা কথা শোনা যায়। আমি এমনও ভিডিও দেখেছি, এমনও কথা আমি শুনেছি যেখানে বলা হচ্ছে নারীর কোটা কেন দরকার, নারীরা তো আগের মতো আর তারা তো আর পিছিয়ে নেই। কিন্তু এখানে যে একটা ইন্টারসেকশনাল লেন্সে দেখা দরকার ছিল যে কোন নারীর কথা আসলে বলা হচ্ছে, যে নারী এগিয়ে এসছে এটা আসলে কোন নারীর কথা বলা হচ্ছে, এই ধরনের আরেকটু সূক্ষ্ম ভাবে যে ভাবা দরকার ছিল এবং সেগুলো যে উঠে আসা দরকার ছিল এটা অ্যাবসেন্ট ছিল। এবং বলা হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা থাকতে পারে এবং হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা থাকতে পারে, এই দুটোর জন্য কোটা ঠিক আছে কিন্তু বাকিগুলোর জন্য কোটা নেই। এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যে কোটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হচ্ছে আমাকে, যেহেতু এটা ছিল এই যে কোটা সেখানে বলা হয়েছে একটা জাস্টিফায়েবল করা হয়েছে, কিন্তু সেটাও যে কত পার্সেন্ট হবে সেটা নিয়েও কিন্তু কোনো ধরনের স্পেসিফিক কিছু ছিল না। এবং এমন ভাবে জিনিসগুলো উঠে এসছে আমার কাছে মনে হয়েছে কোয়াইট যে একটা পেট্রোনাইজিং টোনে জিনিসটা এসছে। এইটা আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে আদিবাসীরাও খুব আদিবাসী ছাত্র যারা ছিল তারাও এক ধরনের কিন্তু এলিয়েনেশন ফিল করেছে। এই কোটা সংস্কারটা তো শেষ পর্যন্ত একটা স্বৈরাচারী শাসকের পতনের আন্দোলনে দাবিতে চলে যায়, কিন্তু কোটা সংস্কার আন্দোলনে আমরা যদি হিস্ট্রিটা একটু দেখি, সে 2018 সালে দেখা গেল যে কি আদিবাসীদের কোটাটা হচ্ছে বাতিল করা হলো অন্যান্য কোটার সাথে, এবং নোবডি টকড অ্যাবাউট। যারা তখন আন্দোলনে জড়িত ছিল তারা মনে হয়েছে এক প্রকার খুশি ছিল এই আহ পুরো 100% মেধার উত্থানে বা এটা রিকগনিশনে। তারা কিন্তু অন্যান্য যে যারা আন্ডার প্রিভিলেজ তাদের কথা কিন্তু তখন সেই ধরনের কিছু শোনা যায়। আহ, তো ওই জায়গাটা থেকে কিন্তু এক ধরনের বঞ্চনা কিন্তু বোধ তৈরি হয়েছে, যারা কিনা যাদের জন্য যারা আসলে সুযোগ সুবিধা বঞ্চিত তাদের মধ্যে এক ধরনের বঞ্চনা তৈরি হয়েছে। এবং এই কোটা সংস্কার বর্তমানে যে রিসেন্টলি যেটা হলো, যে কোটা আন্দোলনে কিন্তু দেখা গেছে যে ওই রকমের এক ধরনের আহ এটা নিয়ে যে ধরনের আলাপ উঠাতে দরকার ছিল সেটা কিন্তু আসেনি। তো আমার মনে হয়েছে পুরো রিসেন্ট যে স্বৈরাচারী শাসকের পতন হলো যে আন্দোলনের শুরু থেকে, সেখানেও আমার মনে হয়েছে যারা কিনা আহ এক ধরনের একটা গ্যাপ রয়েছে, কমিউনিকেশনের গ্যাপ, কথা বলার একটা গ্যাপ রয়ে গেছে। এবং এই কথা বলাটা কাদের দরকার ছিল এটা নাসরিন আপার কথা থেকেও একদম স্পষ্ট, যে যারা কিনা সুযোগ প্রাপ্ত এবং এই যে তারা বলছিল মেধা তো একটা এক্সপোজার, এটা তো একটা জেনারেশনাল ব্যাপার, ইন্টারজেনারেশনাল ব্যাপার, যে কাদের জন্য আসলে কাজ করছে এগুলো নিয়েও কিন্তু ন্যারেটিভ উঠে আসা দরকার ছিল, যেটা আমার কাছে মনে হয় যেটা ছিল না। এবং এটাই আসলে আশঙ্কাজনক ব্যাপার যে আহ যারা এটাকে প্রয়োজন মনে করেনি আহ সেই আহ তারাই আসলে শেষ পর্যন্ত বা তাদের চাওয়াটাই আসলে শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যতে প্রতিফলিত হবে কিনা, এটা একটা শঙ্কার ব্যাপার। আম, আমি একটু যোগ করি এখানটাতে। আমি একদমই সম্পূর্ণভাবে একমত এবং খুবই ধন্যবাদ তারা, আপনি যে কথাটা বলেছেন যে আম, সামাজিক ন্যায্যতার বিষয়টি আরো বেশি করে ব্যাখ্যা করেছেন। আমি ওই কারণেই বলতে চাচ্ছি যে কোটা বিরোধী আন্দোলনের থেকে দেখেন এটা শুরু হয়েছিল কিন্তু কোটা বিরোধী আন্দোলন, কিন্তু এটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। কেন হয়েছে? কারণ হচ্ছে এটা বৈষম্য, কোটাকে তারা একটা বৈষম্যমূলক অবস্থানে বা এই স্বৈরাচারী সরকার নিয়ে গিয়েছিল। ফলে তারা ওই বৈষম্যটাকে বৈষম্য বিরোধিতা হিসেবে কাজ করেছে। এখন আমাদের ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকেই আবার দাঁড়াতে হবে, বলতে হবে যে যেই বৈষম্য কোটা ব্যবস্থা তৈরি করেছিল, কোটার বিলুপ্তির কারণে যেন সেই বৈষম্য আবার নতুন করে সৃষ্টি না হয়। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং খুব চমৎকার কিছু পয়েন্ট আপনারা তুলে ধরেছেন। আপনাদের কথা শুনতে শুনতে যেটা মনে হলো যে পার্থ চ্যাটার্জির একটা বিশাল অ্যানালিসিস ছিল যে ন্যাশনালিস্ট রেজলিউশন অফ উইমেন্স কোয়েশ্চেন। আমাদের যখন এই ধরনের গণ আন্দোলন হয় তখন আপনি যদি এই প্রশ্নগুলো তোলেন যে আদিবাসীদের কোটা আগে ছিল 5%, এখন কেন 1%, বা এখন রিভাইজড রায় দেওয়া হলো যে
আদালতের রায়ের ভাষা ব্যবহার করে বলছি যে তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীরা 1% কোটা। তো আগে যেমন নারী এবং শিশু সবসময় একটা ক্যাটেগরাইজ করা হয় যে নারীকে ইনফ্যান্টালাইজ করা হয়, নারী শিশু এক গ্রুপ। আমরা কিন্তু এখানে খুব জেনে বুঝে অথবা ইনঅ্যাডভার্টেন্টলি আমি জানি না কোনটা, তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের একটা ক্যাটাগরিতে ফেলে আমরা পুরো ক্লাসটা করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের সোসাইটিতে যে খুবই মানে বৈষম্যমূলক এবং খুবই মানে স্কিউড এবং মানে ভায়োলেন্ট অ্যাটিটিউড আছে হচ্ছে এনিওয়ান হু ইজ নন বাইনারি, সেই অ্যাটিটিউডটাকে কিন্তু বারবার রিইনফোর্স করছে। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোটা আন্দোলনের সময় আমি নিজে একটি নারীবাদী গ্রুপের সাথে কাজ করছি, আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছিলাম এবং সেখানে এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আমরা যখন মতামত চাচ্ছিলাম আমাদের সদস্যদের কাছে, অনেকে বলছিলেন এখন এটা নিয়ে কথা বলার সময় না, এখন আমাদের সবাইকে ইউনাইট হতে হবে, আমাদেরকে সরকার পতন করতে হবে। তো এটাই কিন্তু এর আগে অনেক তাত্ত্বিক অনেক অ্যাক্টিভিস্ট কিন্তু বারবার বলেছে যে সমস্যা যেটা হয় অনেক সময় যে গণ আন্দোলন যখন হয়, ম্যাস আপরাইজিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের তো সেখানে পার্টিসিপেট করতেই হবে। কিন্তু একই সাথে বারবার অনেক সময় দেখা যায় যে গণ আন্দোলন কিন্তু অনেকখানি মেজরিটেরিয়ান ভ্যালু দিয়ে পরিচালিত হয়। কারণ এখন যদি সমাজে সব মানুষ একসাথে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ভয়েস না তুলতো, হাসিনা কিন্তু পড়তো না। অনেকে বলছে কোটা, এটা কোটা আন্দোলন, ইন্টারন্যাশনাল মিডিয়ায় দেখেন মানুষজন বলছে 3 সপ্তাহে জেনজি হচ্ছে হাসিনাকে ফেলে দিল। জেনজি 3 সপ্তাহে হাসিনাকে ফেলে নাই। স্বৈরাচারী শাসনের যদি অপারেশনের ইতিহাসটা দেখেন, এটা কিন্তু বহু আগে থেকে শুরু হয়েছে। গত 15-16 বছর ধরে আপনারা দেখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যা, জাস্ট ছোট্ট একটা ক্রিটিসিজম করার কারণে হচ্ছে গিয়ে জেলে ভরে দেওয়া, বা এগুলো কিন্তু দমন নিপীড়ন বহুদিন ধরে চলছে এবং অনেক মানুষ সেটা নিয়ে কথা বলছে। কিন্তু আমরা ভেবেছি যে ও আমি সেফ কারণ আমাকে তো ধরে নাই। কিন্তু এটা ভাবতে ভাবতে একটা সময় দেখা গেল তার ঘরের যে মানে স্টুডেন্ট, সে হচ্ছে সরকারের রোষানলের শিকার হচ্ছে। আমরা যে অনেক সময় ভাবি না যে দে কেম ফর সোশ্যালিস্ট, আমি তো সোশ্যালিস্ট না, আমাকে ধরবে না। তো তারপর আপনি চুপ করে থাকতে 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 এক সময় কিন্তু স্বৈরাচারী শাসক ভাবলো যে তার তার যে আগ্রাসন সেটা কিন্তু আহ আমাদের আপনার আমার ঘরেও চলে আসলো এবং তখন মানুষ একসাথে একত্রিত হলো, যেটা খুবই ভালো জিনিস। কিন্তু এই ধরনের গণ আন্দোলনে দেখা যায় যে আমি এখানে ইলোরা চৌধুরী ওনার কোভিডের সময় বাংলাদেশে এবং আমেরিকায় কি হয়েছিল সেটা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন এবং ওখানে তিনি বলেছিলেন যে সবাই সবসময় বলে যে নট নাও লেটার, এখন এটা নিয়ে কথা বললাম, পরে কথা বলবো। তো এই যে আপনারা যে কনসার্ন গুলো তুলছেন, আমরা কিন্তু মেইন স্ট্রিম আন্দোলনে প্রায় দেখেছি না এটা নিয়ে এখন কথা বলা না, এটা নিয়ে পরে কথা হবে পরে। কিন্তু আমার মনে হয় আমাদের এই কথাগুলো এখনই সামনে আনতে হবে যে 1 নাম্বার, কোটা আন্দোলনে আমরা দুটো জিনিস কিন্তু প্যারালালি চলছিল। একটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা, লেটস সে ইট, মুক্তিযোদ্ধা কোটাটা কিন্তু আমাদের সমাজে বৈষম্য তৈরি করছিল। কারণ উই আর নট টকিং অ্যাবাউট পিপল যারা ডিরেক্টলি হচ্ছে যুদ্ধে পার্টিসিপেট করেছে, তাদের জেনারেশনের বেশিরভাগই এখন অনেক মানে তারা জীবনের শেষ প্রান্তে, তাদের বাচ্চাদের সরকারি চাকরির বয়সও শেষ। আমরা কিন্তু বেসিক্যালি তাদের হচ্ছে গ্র্যান্ড কিডস, তাদের নাতি নাতিদের কথা বলছি। সো মুক্তিযোদ্ধা কোটার বৈষম্য, কিন্তু বাকি যে কোটাগুলো ছিল যেমন স্পেসিফিক আমি বলছি যে আদিবাসী কোটা, নারী কোটা, এগুলো কিন্তু বৈষম্য না। এগুলো আমরা নাসরিনের আলোচনা আমরা যদি দেখি যে আমাদের যে স্ট্রাকচারাল যে ডিসক্রিমিনেশন আছে, কাঠামোগত বৈষম্যের রেমিডি, খানিকটা ক্ষতিপূরণ হিসেবে এগুলোই কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে নুয়ান্সের জায়গাটা, যে একদিকে মুক্তিযোদ্ধা কোটা এবং আরেকদিকে কিছু কোটা যেগুলো আসলেও এই প্রান্তিক জনগোষ্ঠী, যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী তারা ডিজার্ভ করে, এই নুয়ান্স কিন্তু আমাদের আন্দোলনের যে মেইন স্ট্রিম ন্যারেটিভ সেখানে বারবার বারবার হারিয়ে গেছে। তো আমার মনে হয় এই প্রশ্নগুলো আসলে আমাদের তখনও তোলা প্রয়োজন ছিল, এখনো তোলা প্রয়োজন আছে এবং আমাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে যেতে হবে। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন পাচ্ছি, আমরা আপনাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞেস করার জন্য ফ্লোর দিব। আমরা খুব সংক্ষেপে আমরা আর একটা প্রশ্ন আমরা সবাইকে করব এবং তারপরে আমরা আলোচনার জন্য আমাদের ফ্লোরটা উন্মুক্ত করে দিব। খুব সংক্ষেপে যদি আমাদের স্পিকাররা তাদের চিন্তা ভাবনা শেয়ার করেন দুটো বিষয়। 1 নাম্বার হচ্ছে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হলো, তো এখন বাইরে থেকে দেখতে গেলে অনেকেই কিন্তু খুশি যে এর আগে যদি আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের মেকআপ দেখেন, হয়তো 1জন নারী, 2জন নারী, 3জন নারী, এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমরা 4জন নারী পেয়েছি। এখানে বিভিন্ন দলের রেপ্রেজেন্টেশন আছে, এখানে ছাত্র রেপ্রেজেন্টেশন আছে এবং আমি খুব ইন্টেনশনালি ছাত্র শব্দটাই ব্যবহার করছি। বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষ এখানে আছেন।
দেখতে অপটিক্সটা খুব সুন্দর দেখাচ্ছে যে ডাইভার্স, রাইট? কিন্তু তারপরেও নিশ্চয়ই এটার ভেতরে নানা ধরনের পাওয়ার হায়ারার্কি আছে, রাইট? কারণ তাদের পলিটিক্স, তারা সবাই সব একই পজিশন থেকে আসেন নাই। তো এক নাম্বার হচ্ছে আমি যেটা জানতে চাইবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মেকআপ, এটা নিয়ে আপনি কি ভাবছেন এবং এই সরকারের কাছে আপনি কি চাইবেন? আম, যে আমাদের সামনে যে দিনগুলো আছে এই সরকারের কাছে আপনি কোন জিনিসগুলো চাইবেন যে এই সরকার প্রায়োরিটাইজ করুক? আমরা কি তারা যেহেতু এটা নিয়ে কথা বলছিলেন, আমরা কি তারাকে দিয়ে শুরু করবো? আপনি একটা কথা বললেন যে এভাবে আন্দোলন দিয়ে সরকার পতন হবে, সমাজ বদল হবে না। তো সমাজ বদলের জন্য তারা, আপনি সরকারের কাছে কি চাইবেন? আম, এখানে আজকে অংশগ্রহণে আমার বাবা আসছে এটা শুনতে। হ্যাঁ, সো আই এম ভেরি হ্যাপি টু সি হিজ কমেন্ট। তো আমার বাবাকে আমি ছোটবেলায় আমি রিক্সা একটা প্রশ্ন করতাম, সরকারটা কি আব্বা? বাবাকে জিজ্ঞাসা করতাম, আব্বু সরকার কি? কারণ আমার ধারণা ছিল সরকার কোনো একটা ইন্ডিভিজুয়াল যার কোনো চেহারা আছে। আর আই রিমেম্বার আমার বাবা খুব স্ট্রাগল করলো আমাকে উত্তর দিতে, যে সরকার কি, আমাকে বুঝিয়ে বলতে পারলো না ঠিক মতো। So এখন এই যে আমরা সরকারের কথা বলি বা আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, সেই ঘটনাটা যেটা হয় বারবার তো আমরা একই ধরনের ক্ষমতা কাঠামোই দেখে আসছি। এখন হয়তো নামগুলো বদলে বদলে যায়, ক্ষমতা কাঠামোর তৈরি হওয়ার পদ্ধতিগুলো বদলে বদলে যায়। আগে হয়তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কাঠামো তৈরি হতো, এখন আমরা সংগ্রামী জনতা, মেহনতি ছাত্র, যুব জনতা তারা মিলে একটি ক্ষমতা কাঠামো তৈরি করলেন, যেখানে তাদের পুরুষদের অংশগ্রহণ আছে, অন্য কারো অংশগ্রহণ নেই। এবং সেখানে কিন্তু বেশিরভাগ যারা অংশগ্রহণ করছে তারা তারা টেকনো ব্যুরোক্র্যাট, সিভিল ব্যুরোক্র্যাট, এ ধরনের মানুষজন কিন্তু নিয়ে এসেছি আমরা। যদি প্রলেতারিয়াত এবং ছাত্র জনতার মুভমেন্ট হয়ে থাকে, সেখানে প্রলেতারিয়াত এবং ছাত্র জনতার প্রতিনিধিরা কোথায়? সেখানে যত প্রধান, যিনি খুব সম্মানীয় এবং আমাদের সবার খুব বিশিষ্ট জন, তিনি থেকে শুরু করে বাকি যে জয়জন সদস্যদের কথা বলা হচ্ছে, তাদেরকে বলা যেতে পারে কালচারাল এলিট, সোশ্যাল এলিট, অথবা আমি যে শব্দটা ব্যবহার করতে চাই তারা হচ্ছে কালচারাল ব্যুরোক্র্যাট, না কালচারাল না, সরি, এলিট ব্যুরোক্র্যাট। এই ব্যুরোক্রেসির ভিতরে, আমলাতন্ত্রের মাধ্যমে ভেতরে তাদের প্রত্যেকের নিজস্ব ইন্টারেস্ট আছে, নিজস্ব অংশগ্রহণ আছে, পারিবারিকভাবে অংশগ্রহণ আছে নানা রকম ক্ষেত্রে। তার মাধ্যমে তারা ক্ষমতা কাঠামো ক্লাইম করে আজকে এখানে এসেছেন। তো আজকে যদি হাসিনার স্বৈরতন্ত্রকে আপনি প্রশ্ন করে থাকেন আন্দোলনের মাধ্যমে, যে তিনি কিভাবে ক্ষমতায় এলেন বাপের নাম ব্যবহার করে, খালেদা কিভাবে ক্ষমতায় এলো স্বামীর নাম ব্যবহার করে, আমাদের এই যারা দায়িত্ব নিয়েছেন তাদের অনেকের ভেতরেও তো সেই অ্যানসেস্টেরিয়াল ক্ষমতা কাঠামোতে আহরণ করার ট্রেজেক্টরি রয়েছে। একটু যদি আমরা রিসার্চ করি তাহলেই আমরা দেখতে পাবো। বা ধর্মকে একটি অ্যানসেস্টেরিয়াল মেকানিজম হিসেবে ব্যবহার করে, সমাজের মেকানিজম হিসেবে ব্যবহার করে ক্ষমতা কাঠামোতে আরোহণ করার পদ্ধতি রয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার যেটি তৈরি করা হয়েছে, তার যে স্টেক হোল্ডারদের রাখা হয়েছে, সেই স্টেক হোল্ডারদের জন্য প্রধান প্রশ্ন আমার, সেখানে কেমন করে একজন ব্যক্তি, বিশেষত একজন ব্যক্তি যার প্রচন্ডভাবে ভীতিকর রকম ট্রেজেক্টরি রয়েছে মুসলিম ফান্ডামেন্টালিস্ট হিসেবে, বা মুসলিম স্কলার বলা হচ্ছে, আমি দেখলাম পণ্ডিত শব্দটি ব্যবহার করা হচ্ছে যখন পত্রিকায় লেখা হচ্ছে উনি একজন ইসলামিক পণ্ডিত। ইসলামিক পণ্ডিত, আমি বলছি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, যার এই ট্রেজেক্টরি রয়েছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার, তাকে একজন মেইন স্টেক হোল্ডার হিসেবে কিভাবে রাখা হলো এবং তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা দিয়ে দিলাম তত্ত্বাবধায়ক সরকারের এই বা আমাদের যে কি বলবো এটাকে, যে সরকার কাঠামো তৈরি হলো। এবং তার মধ্যে যে যে ধরনের নারী প্রতিনিধিদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আমাদের প্রগতিশীল একটু প্রবীণ নারীবাদীরা খুব সুখবোধ করলেন, কারণ তাদের অনেকেরই বন্ধু বা মানে এক ধরনের গোত্রের সদস্য। আমার তো যথেষ্ট সংশয় রয়েছে তারা কি ধরনের নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে পারেন, কারণ তাদেরকে আমি একজন কালচারাল এলিট হিসেবেই গণ্য করবো, এর বাইরে অন্য কিছু হিসেবে গণ্য করার মতো ক্ষমতা বা অ্যাক্সেস, ইনফরমেশনের অ্যাক্সেস আমার এই মুহূর্তে হাতের কাছে নাই। তার ফলে সারাংশ যেটা দাঁড়ায় আমার এতগুলো কথার উদ্দেশ্য, যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে এই জরুরি অবস্থার ভিত্তিতে, তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে নতুন বদলে পুরনো মত। এবং তারা যে প্রোপাগান্ডা মেকানিজম তৈরি করছেন গত 2-3 দিনে আমি দেখেছি, সব ন্যারেটিভকে আপসাইড ডাউন করে দেওয়া। সিভিল ইনস্টিটিউশন গত 30 বছরে বাংলাদেশে কোনো তৈরি হয় না। যদি সিভিল ইনস্টিটিউশন শক্তিশালী সিভিল ইনস্টিটিউশন, নাসরিন কাজ করে এসেছেন একটি সিভিল ইনস্টিটিউশন, একটা ইউনিভার্সিটিতে 10 বছর শিক্ষকতা করেছেন, যদি তৈরি হতো তাহলে কোটা কি, সামাজিক ইকুইটি কি, সামাজিক ন্যায্যতার প্রশ্ন কি, সেগুলো নিয়ে এত বিশ্লেষণ যে মানুষ বোঝে না সেটা নিয়ে কথা বলতে হতো না। বৈষম্য, কোটা, সামাজিক ন্যায্যতার প্রশ্নের ব্যাপারগুলো সিভিল ইনস্টিটিউশনগুলোই তো তৈরি করবে বোঝাপড়ার জায়গাটি। সিভিল ইনস্টিটিউশনের
নেই বলে বা তৈরি হতে পারেনি বলে সে জায়গাগুলো তৈরি হয়নি। এখন আবার যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিচ্ছেন তারা সিভিল ইনস্টিটিউশনগুলোকে আপসাইড ডাউন করে ফেলছেন। এক ধরনের মতবাদ তৈরি করা হচ্ছে আগে যা ছিল সবকিছু খারাপ, নতুন করে যা তৈরি করব সবকিছু ভালো, যা কিছু নতুন তা কিছু ভালো, যা কিছু পুরনো সব খারাপ, ইনক্লুডিং শেখ মুজিবুরের তো 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দাও। সো এই সেন্টিমেন্ট নিয়ে তো কোনো নতুন ধরনের আলোচনার ক্ষেত্র আসলে কি তৈরি হতে পারে সেটা সকলের ভেবে দেখা দরকার। কিন্তু যদি ভালো ক্ষেত্র তৈরি করতে হয় আমাদের বুঝতে হবে সবকিছুর মধ্যে গ্রে এরিয়া থাকে, ভালো যেমন থাকে খারাপও থাকে। স্বৈরাচারী সরকারের রেজিমের কারণে এর আগে আমাদের সেনা শাসন ছিল, তার ফলে যে ইনস্টিটিউশন গুলো তৈরি করা হয়েছে তার সবকিছু খারাপ, সবাইকে বাদ দিয়ে দাও, সবাইকে নামিয়ে দাও। যদি তোমার ফেসবুকের প্রোফাইল পিকচার লাল না করা হয়ে থাকে তুমি বিরোধী, যদি তুমি কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে দুটো মিছিলে গেছো তুমি তার একটি খারাপ মানুষ, তোমাকে দায়ী করা হবে। এই যে বাইনারি সোশ্যাল সেন্টিমেন্ট, সেটা তো হাসিনা সরকারের থেকে খুব বেশি আলাদা বলে মনে হচ্ছে না আমার কাছে এই মুহূর্তে। এবং সেই বাইনারি সেন্টিমেন্ট রেপ্লিকেট করি আমরা মাইনরিটি ইস্যুর ভেতরেও। কিন্তু এলজিবিটি কিউ তৃতীয় লিঙ্গের যে কথা তুমি বলে, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে প্রতিবন্ধীদের সাথে একটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে, কারণ আমরা তো মনে করি ট্রান্সজেন্ডার প্রতিবন্ধী। বাংলাদেশ সাউথ এশিয়ান কনটেক্সটে আমরা মনে করে থাকি, এবং যে লজিক বারবার দেখানো হয় জন্মগতভাবে ট্রান্সজেন্ডার, জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের মানুষ, ওনাদের তো এই শরীরের উপর এজেন্সি নাই। আমি একটা মানুষ, আমি ট্রান্সজেন্ডার মানুষ, আমাকে বোঝানো হচ্ছে আমার শরীরের উপর যদি এজেন্সি থেকে থাকে, আমি যদি সিদ্ধান্ত নেয়ার, আমার নারী শরীরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রেখে থাকি, তাহলে আমি ভালো নই, আমি ভালো ট্রান্সজেন্ডার নই। আমি যদি ইন্টারসেক্স হয়ে জন্মাই, কোনোভাবে লিঙ্গীয় প্রতিবন্ধী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়, তার মধ্যে আমার শরীরের প্রতি আমার এজেন্সি নাই। কোনো এক অসীম সৃষ্টিকর্তার এজেন্সি আছে আমার শরীরের ভিতরে, তার মানে আমি অসহায়, আমাকে একটি কোটা দেওয়া হোক, আমাকে সমাজে একটি জায়গা দেওয়া হোক। এবং এই যে থার্ড জেন্ডার নামে একটি অত্যন্ত কুৎসিত একটি শব্দ তৈরি করা হয়েছে আমাদের সমাজে, যার সামাজিক গ্রহণযোগ্যতার ম্যান্ডেট তৈরি করেছে আমাদের স্টেক হোল্ডাররা করেছে, আমাদের কমিউনিটির মানুষরা করেছে, আমাদের সরকার যে হাসিনা সরকার ছিল তারা করেছে, সবাই মিলে করেছে। এখন সলিউশন কি? অনেক তো কমপ্লেন করে গেলাম, এটা হয়নি, ওইটা হয়নি, এটা খারাপ, ওইটা খারাপ। সলিউশন হচ্ছে আশা রাখি এই যে যারা এলিট ব্যুরোক্র্যাটসরা যারা ক্ষমতা নিলেন আগামী কিছু দিনের জন্য, তাদের একজন বা দুইজনও যদি একটু ফোকাস করেন যে টার্মিনোলজি গুলোকে ঠিক করার, অন্তত আমি আমার কমিউনিটির ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য বলতে পারি যে স্টেক হোল্ডারদের সঙ্গে সঙ্গে জেন্ডার এক্সপার্টদেরও অন্তর্ভুক্ত করতে হবে আলোচনার ভেতরে। একটি ট্রান্সজেন্ডার পারসন সিকিউরিটি অ্যাক্ট বিল তৈরি করার প্রক্রিয়া চলছে অনেকদিন ধরে। পাঠ্য বইতে ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তি নিয়ে অনেক ধরনের বাজে আলাপ আলোচনা হয়েছে, আমরা শরীফা ইস্যু থেকে অনেক কিছু উঠে এসছে আমরা জানি। এই আন্দোলনের মুখপাত্র যারা, তাদের অনেকেই সোশ্যাল মিডিয়াতে সেই সময় অনেক বিপজ্জনক মন্তব্য, বিপজ্জনক অ্যানালাইসিস প্রকাশ করেছেন আমাদের সামনে। তার ফলে কমিউনিটির মানুষ হিসাবে আমার তো আস্থার একটু ঘাটতি রয়ে গেছে। যিনি মাত্র 3 মাস আগে আমার কমিউনিটি সম্পর্কে কনস্পিরেসি প্রপাগান্ডা চালিয়েছেন ফেসবুকে, তাকে আমি কি আদৌ বিশ্বাস করতে পারি তার প্রতিনিধিদের এই সরকার কাঠামোর মধ্যে, যে তিনি আমাদের জন্য ভালো হয়, সুশীল হয় এমন কোনো কিছু করবেন? এবং শব্দগুলোকে উচ্চারণ করা, মুক্তিযোদ্ধা কোটা যেমন উচ্চারণ করা উচিত, এলজিবিটি কিউ, ট্রান্স এবং নন বাইনারি, সমকামী শব্দগুলো তো উচ্চারণ করতে শিখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের বয়স যদি 50 বছর হয়ে থাকে, আমি ভুল না করলে 50 বছরের মধ্যে কিছু একটা বয়স আমাদের রাষ্ট্রের বয়স, তাহলে আমরা কবে আর এই শব্দগুলো উচ্চারণ করব? কতদিন আমাকে বলতে হবে আমি থার্ড জেন্ডার, স্ট্র্যাটেজিক্যালি আমি হচ্ছি মাইনরিটি, আমি যৌন সংখ্যালঘু, বৈচিত্র্যময় জনগোষ্ঠী? মানে আমি তো কোনো বিচিত্র ম্যাগাজিন প্রোগ্রাম না, আমি তো ইত্যাদি প্রোগ্রামের কোনো মানুষ না, আমি তো একটা জলজান্ত সক্ষম অক্ষম নানা ধরনের মানুষ আমরা। তাহলে আমাকে কেন নিজেকে সেলফ সেন্সর করে এমন সব শব্দ বেছে নিতে হবে আমার পরিচয় প্রকাশের জন্য, যেটি রাষ্ট্র কাঠামোর ক্ষমতা কাঠামোর ভেতরে যারা আছে তাদেরকে অতটা আঘাত করবে না? এবং রাষ্ট্র কাঠামো ক্ষমতাকান্ত সিসপ্যাট্রিয়ার্কি তো, তাদেরকে আঘাত করবে না এমন সব শব্দ আমাকে বেছে নেওয়ার জন্য আগেও জোর দেওয়া হয়েছে, এখনো জোর দেওয়া হয়েছে। ইউনিস যদি একজন প্রগতিশীল মানুষ হয়ে থাকেন, বিশ্ব বরেণ্য মানুষ হয়ে থাকেন, তার ক্যাবিনেটে যারা আছেন তারা যদি সামাজিকভাবে প্রগতিশীল মানুষ হয়ে থাকেন, আমি আশা করব এই সাধারণ লজিকটা বুঝে নিবেন যে আমাদেরকে আমাদের নিজেদের শব্দের পরিচয়টা আমার কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাকে দিতে হবে। আমার সিদ্ধান্ত আপনি সরকার কাঠামো করে দেবেন না আমি তৃতীয় লিঙ্গ নাকি ট্রান্সজেন্ডার, আমি হিজড়া ভালো না ট্রান্সজেন্ডার ভালো, এই ধরনের ডিবেটের মধ্যে আমাকে নিয়ে যাবেন না।
সেই ডিবেট আমার জন্য ভালো না, আপনার জন্য ভালো না। কারণ আপনি যখন এই ভালো না খারাপ ওই একই ওই বাইনারি কনভারসেশন তৈরি করছেন, তখন আমার আইডেন্টিটি যেমন হুমকির সম্মুখীন পড়ে, আপনি যে রাষ্ট্রীয় আনস্টেবিলিটির ভয় পান, যে হিজড়া, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ সমকামী মানুষদের কোনোভাবে যদি শব্দের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া হয় আমার আমার রাষ্ট্র কাঠামো, আমার কনভারসেশন স্পেসের মধ্যে, তাহলে আমার রাষ্ট্র আনস্টেবল হয়ে যাবে। আপনার রাষ্ট্র অনেক বেশি আনস্টেবল হবে যখন আমাকে আপনি অ্যাক্সেস দিবেন না। এবং এটা আপনার শেখার আছে হাসিনা রেজিমের পতনের ভেতর দিয়ে। হাসিনাও তো অ্যাক্সেস দেন নাই, নিজের মতো করে বলেছে কোন শব্দে কথা হবে, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। তো সেখান থেকে একটু দয়া করে শেখেন, বৈষম্য বিরোধী আন্দোলন নেতারাও শেখেন, ইউনূসও শেখেন, অন্যান্য সরকাররাও শেখেন। আপনি যদি আমাকে আমার মতো করে পরিচিত হতে, আমার আমার সক্ষমতা নিয়ে পরিচিত হতে জায়গা না দেন, শুধু টোকেনাইজ করেন, টোকেনাইজ রিপ্রেজেন্টেটিভ তৈরি করেন যারা হ্যাঁ স্যার যা বলছেন ঠিক স্যার, আপনার কথাই ভালো স্যার, এই ধরনের রিপ্রেজেন্টেটিভ তৈরি করে আপনি নিজেকে ফিট করতে পারবেন যে খুব ভালো করছি, সমাজে বিশাল প্রগতি হয়ে যাচ্ছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আদপে আজ থেকে 20 বছর, 5 বছর, 3 বছর পর আরো একটি ক্রাইসিসের সম্মুখীন বাংলাদেশের মানুষ হবে। আর শেষ যে কথাটা বলতে চাই, আমাদের বাংলাদেশের বাঙালি মুসলিমের ইউটোপিয়া আছে বাংলাদেশে এই মুহূর্তে। তার মধ্যে আমাদের সিভিল সোসাইটির অংশ আছে, ছাত্র মেহনতি জনতা আছে, যারা আমাদের ইউনিভার্সিটির শিক্ষক তারা আছে। এই বাঙালি মুসলিম ইউটোপিয়ার ভেতর থেকে বেরিয়ে আসতে হবে, কোনো কিছু পরে হয় না, সবকিছুকে একসঙ্গে হতে হয়, সব সোশ্যাল কনভারসেশন তৈরি করার, জেনারেট করার জায়গা করে দিতে হয় মানুষকে, যেভাবে নাসরিন বিশ্লেষণ করলেন। সো দয়া করে এই ইউটোপিয়াটা থেকে যারা নানা রকম ভাবে সবকিছু ভালো ভালো নিউজ, নতুন দেশের স্বপ্ন দেখছেন, তারাও একটু বলেন যে ইউটোপিয়ার ভেতরে আর বাঁচা যাবে না। আমাদের দেশে অনেক অসঙ্গতি আছে, অনেক কিছু ঠিক হয় নাই, আমরা ঠিক করার চেষ্টা করছি। এবং সেই ইউটোপিয়া থেকে আমাদের সবচেয়ে বেশি জরুরি মিডল ক্লাসকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি মনে করে থাকেন আমাকে স্বীকার না করে আপনি ভালো থাকবেন, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। আপনার মধ্যে অস্থিতিশীলতা তৈরি হবে, আমার মধ্যে অস্থিতিশীলতা তৈরি হবে। সো আপনার যে ইউটোপিয়া, না ঠিক আছে যদি মেধার ভিত্তিতে আমি সবাইকে জায়গা করে দিই সবাই খুব ভালো থাকবে, তখন ক্লাসের সমস্যা তৈরি হবে, যে এই সমস্যা বাংলাদেশে ইতিমধ্যেই মানুষ সাফার করে যাচ্ছে দিনের পর দিন। সো দয়া করে এলিট ব্যুরোক্রেসি না করে একটু গণমানুষের কথা ভাবেন, গণমানুষের কিভাবে কথা বলতে চায়, কি করে সমাজে বাঁচতে চায় সেটার কথা ভাবেন। তাহলে শুধু একজন নোবেল প্রাইজ রলির দিয়ে দেশ চালালে যে দেশ একবার উন্নয়নের শিখরে পৌঁছে যাবে, সেটা ভাবার যথেষ্ট নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়ে গেছে। অনেক ধন্যবাদ তারা। এবার আমরা যাচ্ছি ডালিয়ার কাছে একই প্রশ্ন নিয়ে। আম, ধন্যবাদ তারা, খুব সুন্দর করে অনেক কিছু তুলে ধরেছ। আম, আমি তারার সাথেও আমি একমত, আমার নিজের আদিবাসীত্বের বা আদিবাসী পরিচয়ের জায়গা থেকে, যে আম, আমার পরিচয় কি হবে সেটা ঠিক করার অধিকার যেন আমাকে দেওয়া হয়। আমাকে যেন আহ সংখ্যাগরিষ্ঠ এসে আইডেন্টিফাই না করে যে আমি কি হব, আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী হব নাকি আমি উপজাতি হব, এবং সেই অনুযায়ী আমি কি পাবো হাতে কি পাবো না সেটা যেন আমাকে ঠিক করে দেওয়া হয়। আমি এই ধরনের ভবিষ্যৎ আমি চাই না। এবং আহ, এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসলো এটা নিয়েও অনেকেই আমি দেখছি যে বিদগ্ধ জন যারা আছে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি বেশ তারা স্বস্তি বোধ করছেন, তারা মনে করছেন যে নানান দলের এখানে প্রতিফলন আসছে, কিন্তু তারার ভাষায় যে আহ তারার কথা অনুযায়ী আমিও এরকম ক্রিটিক্যাল থাকতে চাই। এই যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 জন আছেন এই বডির মধ্যে, কিন্তু আহ আহ, অন্তর্বর্তীকালীন সরকারের সরি আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানকার চেয়ে এখানে সদস্য সংখ্যা বেশি বলে আমার মনে হয় না যে এটা খুশি হওয়ার কিছু আছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বিবেচনায় নেই, সেক্ষেত্রে আহ, যারা আসলে এই আপার হ্যান্ড জায়গাগুলোতে থাকেন তারা শেষ পর্যন্ত আসলে দেখা যায় যে একটা পপুলিস্ট পলিটিক্সের ওই জায়গাটা থেকে ওরা কাজ করেন। তো ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার প্রত্যাশা থাকবে এটা যেন শেষ পর্যন্ত জনতুষ্টিবাদী যেটাই বলি না কেন সেই ধরনের সরকার ব্যবস্থা যাতে না আনে। কারণ যদি গণের কথা বলি, যদি জনগণের কথা বলি, এখানে তো জনগণকে আমি কোনো একটা ফ্রেমে দেখতে পারবো না। এখানে নানান পরিচয়ের মানুষ আছেন, ধর্ম বর্ণ লিঙ্গ আমরা বলে থাকি, এখানে
নানান পরিচয়ের মানুষ আছেন। তো সেই মানুষগুলোর একটা ইনক্লুসিভ একটা আমি ফিউচার দেখতে চাই এখানে। আর আমি যদি আম, আদিবাসীদের কথা বলি স্পেসিফিক্যালি, আমাকে এইখানকার যে একটা পলিটিক্স, এবং যেই পলিটিক্সটার একটা সেই স্বাধীনতার আগে থেকে, মানে স্বাধীনতা বলতে আমি এই স্বাধীনতার কথা বলছি না, বাংলাদেশে যে 71 সালে শেষ যে স্বাধীনতা, তারও আগে থেকে যে আদিবাসীদের এইখানে তারা যে পলিটিক্স এর শিকার হয়ে এসছে সবসময়, এবং এখানকার যে পলিটিক্যাল রিয়েলিটি, সেটাকে আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই যে এবং মেজরিটেরিয়ানদের মধ্যে যে ধরনের মাইনরিটাইজেশনের এক ধরনের প্রক্রিয়া আমি দেখতে পাই আদিবাসীদেরকে, সেই জিনিসটাকেও আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই। আম, এখানে আমার বাবার একটা কোট দিয়ে আমি একটু এখানে বলতে চাই। আমার বাবাকে রিসেন্টলি জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, এখন তো হাসিনা চলে গেল, কি মনে হয় তোমার? তখন সে বলতেছে বাঙালি এইবার বিএনপি, না হয় তারা আওয়ামী লীগ। তো তার এই কথাটা আসলে আহ, আদিবাসীদের জন্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, আমার মনে হয় যে তার এই কথাটাই কিন্তু খুব স্পষ্ট যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে সরকারই হোক না কেন, আদিবাসীদের ভাগ্য কখনো পরিবর্তন হয়। সবসময় আদিবাসীরা রাজনৈতিক সংকটের গুটি হয়ে এসছে, এবং সেটার জন্য তাদের ভাগ্য ওভাবেই পরিবর্তিত হচ্ছে। এখন এই যে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে এক ধরনের স্বস্তি দেখা যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে, যে আচ্ছা হ্যাঁ, আহ, হাসিনা পদ চলে যাওয়ার পরে এক ধরনের শঙ্কা ছিল যে আদিবাসীদের মধ্যে যে আচ্ছা, যারা আসবে সেখানে কি আদিবাসীদের কোনো রিপ্রেজেন্টেশন দেখা যাবে কিনা। তো আমরা গতকালকে দেখলাম ফাইনাল নাম আসলো, সেখানে সুপ্রদীপ চাকমা আছেন। আহ কিন্তু এখানেও অনেক ধরনের আশঙ্কা দেখা যাচ্ছে, কারণ যাকে প্রস্তাব করা হয়েছে, যিনি এসছেন, তিনি আসলে কতটা আদিবাসীদের জন্য কাজ করতে পারবেন। কারণ আদিবাসীদের জন্য যদি আমি বলি, তাদের প্রেক্ষাপটে কাজ করাটা কিন্তু অত্যন্ত জটিল। এটা আহ, কারণ পার্বত্য চট্টগ্রামে আমরা যদি পলিটিক্যাল কনটেক্সটটা দেখি, এখানে কিন্তু হাইলি মিলিটারাইজড একটা জোন। তো এই জায়গাটা থেকে হাসিনার পতন হয়েছে, কিন্তু এখানকার যে মিলিটারাইজেশনের যে প্রক্রিয়া, সেটা তো বন্ধ হয়, সেটা তো চলে যায়। এবং এই মিলিটারাইজেশনের তো এক ধরনের একটা হেজিমনি অলরেডি আছে, সংখ্যাগরিষ্ঠের মননে তো এটা এক ধরনের আহ একটা মনে করা হয় যে হ্যাঁ, এটা এখানে দরকার। তো ওই জায়গাটা থেকে আহ এই পার্বত্য চট্টগ্রাম কনটেক্সটে যে আহ, কাজ করতে পারার মতো, যেটা আসলে আদিবাসীদের জন্য কাজ করবে, আদিবাসীদের অধিকার, তাদের এখানকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করতে পারবে কিনা, সেটা নিয়ে এক ধরনের খুব একটা আমি দেখছি না যে স্বস্তি কাজ করছে। এবং এই স্বস্তিটা যে কাজ করছে না, সেটাকে কিন্তু আহ নেতিবাচক হিসেবে দেখা দরকার। আমার মনে হয় যে উচিত হবে না, যদি এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে সত্যিকার কাজ করতে চায় মানুষের জন্য। বরং এই যে যেগুলো নেতিবাচক বা স্টেশনের কথাগুলো আসছে, এগুলোকে বরং আরো বেশি কনসিডার করা উচিত, যে কোন জায়গাগুলোর কারণে আসলে এই ধরনের মন্তব্যগুলো আসছে। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হ্যাঁ, রিপ্রেজেন্টেশন এসছে, কিন্তু রিপ্রেজেন্টেশন উইদাউট পলিটিক্স, এটা তো আসলে মানে একদমই একটা টোকেনিজম। তো যিনি এসছেন আদিবাসীদের জন্য রিপ্রেজেন্টেটিভ হয়ে, তার কাছে প্রত্যাশা থাকবে যে তিনি যেন আদিবাসীদের যে সংকট গুলো আছে, এবং এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশের আদিবাসীদের সংকট সমস্যার কথা বলছি, এটা কিন্তু আহ একই রকম না। এখানে সমতলে আদিবাসী আছেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী এবং সমতলের আদিবাসীদের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। ওই জায়গাটা থেকে তাদের বঞ্চনার যে প্রক্রিয়াগুলো, সেগুলোও কিন্তু ভিন্ন। তো ওই জিনিসগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। তিনি পার্বত্য চট্টগ্রামের বলে তাকে আমি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় দেখবেন, কিন্তু সমতলের আদিবাসীদের সমস্যাগুলো দেখবেন না। যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে আমার মনে হয় যে যে বৈষম্যহীনতার কথা বলছি, সেই বৈষম্যের আহ
আদিবাসীদের মধ্যে বরং এটা আরো বড় বড় বৈষম্য তৈরি করবে। আমরা তো চাই না, আমরা এমনিতেও নিজেরা বৈষম্যের মধ্যে ইতিমধ্যে আমরা আছি, আমরা চাই এটা থেকে উত্তরণ ঘটাতে। আম, আমরা চাই না যে আমাদের মধ্যেও অলরেডি যে বৈষম্য গুলো তৈরি করা হচ্ছে রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, সেগুলো যেন সামনের দিকে আরো অনেক বেশি গভীর হয়ে ওঠে। তো ইন্টারিম গভর্নমেন্টের কাছে এটা একটা চাওয়া। আর এটা একটা আমাদের আরেকটা সংকটের জায়গা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট নতুন একটা ব্যাপার বাংলাদেশে। আমরা জানি না এটা কত বছরের জন্য আসছে, তার কাজগুলো কি কি, তার ম্যান্ডেট গুলো কি কি আমরা এখনো জানি না, কাজের পরিসরগুলো কি কি আমরা জানি না। তো আমরা এখনো যে আমাদের দাবিগুলো থাকে আমরা কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারছি না যে তারা আসলে কতটুকু কাজ করতে পারবে। হ্যাঁ, আমরা বলছি যে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যেন তারা নিশ্চিত করে, কিন্তু এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিশ্চিত করার জন্য করতে গেলেও এটা শেষ পর্যন্ত ওই যে বলছিলাম জনতুষ্টিবাদী সরকারকে আনার এক ধরনের একটা শেষ পর্যন্ত এটা পর্যবসিত হবে কিনা, এই ধরনের কিছু আমি বরং কোয়েশ্চন রাখবো, ডিমান্ডে আমি বরং এই কোয়েশ্চন গুলোই রাখবো। আহ কারণ শেষ একটা কথা বলতে চাই যে এই যে আমাকে আজকে বারবার আদিবাসীদের সমস্যার কথাগুলো বলতে হচ্ছে, আমাকে আমার বঞ্চনার কথাগুলো বলতে হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় যে আমি তো আসলেই শুধু ভিকটিম। আমি তো শুধু ভিকটিম হিসেবে পরিচিত হতে চাই না, আমি তো চাই আমার কাজের জন্য পরিচিত হতে। তো এই কাজ, আমার কাজের জন্য যেন আমি পরিচিত হতে পারি, আমার সাথে আরো আমার চেয়েও আরো নানান রকমের যে আদিবাসী সহ এখানে যারা বিভিন্ন পরিচয়, আমি এখানে নারী পুরুষ সহ এখানে লিঙ্গ এবং ধর্মীয় যে পরিচয়গত ভিন্নতাগুলো আছে সেই সব মানুষকে ইনক্লুড করে আমি বলতে চাই যে আহ এইটা আমরা আসলে আমাদের কাজের জন্য পরিচিত হতে চাই। আমরা কোনো টোকেন হিসেবে পরিচিত হতে চাই না, ভিকটিম হিসেবে চাই না। আমরা আমাদের কোনো সেভিওরের দরকার নেই, আমাদেরকে নিজের কাজটা করতে দেওয়া হোক। তো ওই স্কোপটা যেন এই ইন্টারিম গভর্নমেন্ট করে, এই প্রত্যাশা একটা থাকলো। এবং ডিমান্ডের চেয়ে বরং ওই যে বলছিলাম আমি কয়েকটা প্রশ্ন রেখে গেছি, যে ওই প্রশ্নগুলো যেন উঠে আসে আমাদের এই এই বছরের মধ্যে। অনেক ধন্যবাদ ডালিয়া। আমরা এবার যাচ্ছি আমাদের সর্বশেষ স্পিকার। আমাদের কিউএন্ডএ সেশন ওপেন করার আগে আমাদের লাস্ট স্পিকার নাসরিন খন্দকারের কাছে। নাসরিন, আপনি কি ভাবছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মেকআপ, এদের ইন্টারনাল পাওয়ার ডাইনামিক্স এবং এদের কাছে আপনার এক্সপেকটেশন কি? আচ্ছা, ইতিমধ্যে তো তারা এবং ডালিয়া অনেক অনেক কিছুই বলে ফেলেছেন, ফলে আমি অনেকে আর বলবো না। প্রথমত খুব সংক্ষেপে বলি, যেহেতু আমাদের সময় বেশি নেই। এক হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্টের তৈরি হয়েছে একটা একটা জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে। এটাকে হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তৈরি হয়েছে, এবং এটা একটা সামাজিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এটা খুবই খুবই ক্রান্তিকালের একটি ব্যবস্থা হিসেবে আমি দেখছি। হ্যাঁ, তো এই ক্রান্তিকালে যে ব্যবস্থাটা তৈরি হয়েছে সেই ব্যবস্থাতে খুশি আমি হবার কিছু না, এখানে খুশির বিষয়ই না এটা। এক কারণ হচ্ছে যে যদি প্রশ্ন করেন যেটা রিপ্রেজেন্টেটিভ কিনা কিনা, এটা তো অবশ্যই রিপ্রেজেন্টেটিভ না। আপনি যদি দেখেন যে যে ডেমোগ্রাফিক যে চিত্র, বাংলাদেশের যে ডেমোগ্রাফিক যে চিত্র, সেই ডেমোগ্রাফিক পার্সেন্টেজ যদি যে কোনো সভাতে, যে কোনো কমিউনিটিতে রিফ্লেক্টেড না হয়, সরকারি রিফ্লেক্টেড না হয়, তাহলেই আমরা বলতে পারি যে এটা রিপ্রেজেন্টেটিভ না। এটা এটা বলার জন্য খুব বেশি কিছু বলা লাগে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কিন্তু তাদের রাজনীতি কি, রাজনীতি কি, সেই প্রসঙ্গটা আমি করতে চাচ্ছি। যে যেমন আমাদের রিপ্রেজেন্টেটিভ দরকার, এটা নাই, এটা আমি বলে দিয়েছি, বুঝতেই পারছি যে নাই। কারণ যেটুকু আছে, হ্যাঁ, সেটুকুতে হয়তো আমরা খুশি হতে পারি আপাত অর্থে, যে মন্দের ভালো, আমরা মন্দের ভালো হয়ে অনেক অনেক বছর ছিলাম। একটা একটা হয়ে গেছে, সে বিষয়ে না যায়। কিন্তু হ্যাঁ, মন্দের ভালো আমাদের যে ক্রান্তিকালে যেটা আমাদের হয়েছে, অনেক বেশি রক্তক্ষরণের মধ্য দিয়ে, রক্তক্ষরণ আরো বেশি হয়নি, এই জন্য আমরা মানে খুশি যে আরো আরো খারাপ হতে পারতো পরিস্থিতি। সেই খারাপের দিকে যাওয়ার আগেই আমরা একটা মোটামুটি কিছুটা হলেও স্থিতাবস্থায় পৌঁছতে পেরেছি, এটা একটা ভালো খবর। কিন্তু সেই ভালো তো কেবল একটা জরুরি অবস্থার ভালো খবর। এই ভালো খবরের উপর আমরা বেশি ভরসা করে করে লাভ নেই, করার কোনো ভিত্তি নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যেই
যেই সরকারের পতনের জন্য এত 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 কিছু হলো, সেটা ছিল একটা ফ্যাসিবাদী সরকার। যে সরকারে আপনি নিপুণ আপনি শুরুই করেছেন হচ্ছে আমরা কথা বলতে পারিনি। তো একটা ফ্যাসিবাদী সরকার কি করে, একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কি করে, একটা ফ্যাসিবাদী ব্যবস্থা সমস্ত বৈচিত্র্য ভিন্নতাকে একদম কণ্ঠরোধ করে ফেলে। এবং সেই জায়গা থেকে যদি আমরা নতুন কিছু তৈরি করতে চাই, ফ্যাসিবাদীর ব্যবস্থার উল্টোটাই হবে হচ্ছে সমস্ত ভিন্নতাকে জায়গা দেবা এবং সমালোচনা নেবার সক্ষমতা তৈরি করা। তো এটা এটা তো হচ্ছে একদম একদম ফান্ডামেন্টাল ভিত্তি হিসেবে দেখতে চাই যে যদি ফ্যাসিবাদের বিরোধিতা থেকে আমরা সরকার পতন করে থাকি, তাহলে আমাদের আমাদের লক্ষ্য হবে সমালোচনা নিয়ে ভিন্নতার স্বীকৃতি দিয়ে এবং ভিন্নতাকে সম্মান দেখানো। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সহনশীলতা হওয়া প্রত্যেক আমাদের এই দীর্ঘ 52-53 বছরের বাংলাদেশের ইতিহাসে এবং তারও পূর্বে কলোনিয়াল ঐতিহাসিক থেকে আমাদের যে বাঙালি বনাম মুসলিমের যে বাইনারি তৈরি করে দেওয়া একটা সমস্ত ভিন্নতাকে একদম হোমোজেনাইজ করে ফেলা হয়েছে, যে যে জুজুর ভয় দেখিয়ে আমরা পরস্পরকে একেবারে ঘৃণা করতে মানে ঘৃণা করার একটা রাজনৈতিক বাহাস তৈরি হয়েছে। আমরা তো আসলে ঘৃণা করে থাকি না, আমরা তো আসলে জীবন তো আমরা তো যাপন করি, তার মধ্যে আমরা যাপন করি। তো যে যে একটা 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 রাজনৈতিক বাহাস রাজনৈতিক ডিসকোর্স তৈরি হয়েছে, আমার মনে হয় সেই জায়গা থেকে আমাদের প্রথমত প্রত্যেকেরই আমাদের যেমন দায়িত্ব আছে, সরকারের সেরকম দায়িত্ব আছে যে ভিন্ন মতের প্রতি সহনশীলতা খুবই খুবই জরুরি। এবং এই জায়গা থেকে যদি আমরা তারা কাজ শুরু করতে পারেন, এবং আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার একটাই দাবি, অনেকেই অনেক কথা বলবেন, যে এই অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা, তাদের মানুষের প্রশ্নের সমালোচনা শোনা এবং প্রশ্নের জবাব দিতে থাকা এবং তারা সর্বময় ক্ষমতার অধিকারী না হয়ে ওঠা, এইটুকুই থাকবে আমার একদম ভিত্তিমূলের দাবি। এবং বাকি দাবিগুলো আসবে এরপরে। ফলে আমি একদম একদম ফান্ডামেন্টাল দাবি হচ্ছে আমার কাছে যে আপনারা সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাবেন না, আপনারা সিভিল সোসাইটি এই যে একটা বিভিন্ন একটা বহু কেন্দ্রিক ক্ষমতার একটা আবহ তৈরি করেন, যেখানে সবাই সবার কথা শুনবে এবং সকলের মতামতের প্রতি সহনশীল হবে। এইটুকুই আমার কাছে একদম একদম ভিত্তিমূলের চাওয়া। বাকি চাওয়াগুলো আরো অনেকেই বলবে, অনেক কিছু আছে, আমি আর সেখানে আর যাবো না। অনেক ধন্যবাদ নাসরিন। আমরা এবার আমাদের এখানে যারা অংশ নিচ্ছেন তাদের সাথে আলোচনা চলে যেতে পারি। বেশ কয়েকটা ভালো প্রশ্ন ড্রপ করেছেন। আমি এই প্রশ্নগুলোই সামারাইজ করে আমি প্যানেলকে জিজ্ঞেস করছি। একটা প্রশ্ন এসেছে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ডিউরেশন কে নিয়ে। এই প্রসঙ্গে আমি স্বাধীন মালিকের একটা কমেন্ট, রিসেন্ট একটা কমেন্ট বলতে চাই। উনি এরকম একটা কথা বলেছেন যে এই মোমেন্টে যদি ইলেকশন দেওয়া হয় বা খুব দ্রুত যদি ইলেকশন দেওয়া হয়, তাহলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে জিতবে এবং তারা বেসিক্যালি সর্বময় ক্ষমতার অধিকারী হবে। তারা সংবিধান চেঞ্জ করতে পারে, তারা যে কোনো কিছু চেঞ্জ করতে পারে। এখন এই একই জিনিস কিন্তু যখন প্রথম ক্ষমতা এসেছিল তখন হয়েছিল। তো আমরা কি একটা রাজনৈতিক দলকে এত ক্ষমতা দিতে চাই কিনা? কারণ আমরা একটা স্বৈরাচারকে উৎখাত করেছি এবং এখনই যদি ইলেকশন দেওয়া হয় তাহলে হয়তো আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হওয়ার পথ উন্মুক্ত হয়ে যেতে পারে। তো আপনাদের কি কোনো চিন্তা আছে এটা নিয়ে যে ডিউরেশন আসলে কত হওয়া উচিত? আমার মনে হয় যে এইটা আমাদের শিক্ষক অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যারা কিনা পুরোটা সময় ধরে আন্দোলনের সময় একেবারে মাঠে ছিলেন, তারা শেখ হাসিনার পতনের আগের দিন মানে আমাদের ভিতর থেকে একটা কারণ যখন এক দফা দাবি তৈরি হলো, তখনই প্রশ্ন হলো আচ্ছা যদি আমরা যে দাবিটা চাই, আমরা শেখ হাসিনার পতন চাই, রেজিগনেশন চাই, তাহলে এরপরে আমরা কি চাই, এরপরে কি হবে? সেই প্রশ্নের উত্তর একটা শিক্ষকরাই দেবেন। সেই প্রশ্ন থেকে তারা একটা রূপরেখা তৈরি করেছেন এবং সেই রূপরেখা থেকে তারা একটা প্রস্তাবনা করেছেন। সেই রূপরেখার প্রস্তাবনা ছিল যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আমরা একটা ছায়া সরকার গঠন করতে চাই, যেই ছায়া সরকার এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে, প্রশ্নের মধ্যে রাখবে, চ্যালেঞ্জের মধ্যে রাখবে, যেখানে ক্ষমতা বিকেন্দ্রিত হবে।
এবং এখানে সবাই এবং এই ছায়া সরকারের মধ্যে সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত সমস্ত ভিন্ন বর্গের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। এবং এই এই যে একটা ডায়ালগের মধ্য দিয়ে এটা হবে, এবং এর মধ্যে আমাদের তাদের আরেকটা প্রস্তাবনা ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, যেটা আমি মনে করি এখানে আমি এমফাসিস করতে চাই। সংবিধানের যেই বিধানগুলোর মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার গঠন হবার সুযোগ লুকিয়ে আছে, সেই সংশোধন আমাদের প্রথমে করতে হবে, এবং তার জন্য একটা অ্যাসেম্বলি, সংবিধান অ্যাসেম্বলি তৈরি করা, সংবিধানের জন্য একটা অ্যাসেম্বলি তৈরি করা, এবং যেই অ্যাসেম্বলি অ্যাকচুয়ালি সংবিধানের এই সংবিধানটা করবে, সরকার করবে না, সরকার একটি অ্যাসেম্বলি গঠন করবে, এবং সেই অ্যাসেম্বলি ওই সংশোধনটা করবে, যেখানে যাতে করে পরবর্তীতে কোনোভাবেই স্বৈরাচারী কোনো কোনো ব্যবস্থা তৈরি হওয়ার কোনো সুযোগ না থাকে। এবং আমাদের কাছে মনে হচ্ছে এই সংস্কার না করে, নির্বাচনী ব্যবস্থার সংস্কার না করে, যদি আমরা আবারও পুরনো মতো করে পুরনো ভাবেই এগিয়ে যাই, তাহলে আমরা একই রকম ভাবে আরেকটি স্বৈরাচারী সরকার আমরা কায়েম দেখতে পাবো। ফলে আমাদের কাছে ওইটা খুবই অত্যন্ত জরুরি, এবং তার জন্য যতখানি সময় প্রয়োজন, আমি অবশ্যই 2 বছর 3 বছর চাই না, কিন্তু যদি 1 বছর, আমার কাছে মনে হয় যে আমি মনে করি যে 6 মাস থেকে 1 বছর বা এর মধ্যে যদি এটা সম্ভব হয়, সেটা হবে সবচেয়ে বেশি কাম্য। তারা বা ডালিয়া, আপনাদের কি কোনো চিন্তা আছে এ বিষয়ে? আমি একটা বলতে পারি, আমি কমেন্টস গুলোর প্রশ্নগুলো মানে কমেন্ট গুলো দেখছিলাম কমেন্ট বক্সে। নাসরিন যেটা বললেন, অবশ্যই একটা 6 মাস বা 1 বছরের মেয়াদটা তো একটা না হয় যুক্তিযুক্ত মেয়াদ, যে কেন তাদের ক্ষমতায় থাকতে হবে, কারণ অনেকগুলো ইনস্টিটিউশন রিবিল্ড করতে হবে, দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি সবকিছুরই তো খুবই খুবই খারাপ অবস্থা, যে অবস্থায় এখন আছে। কমিউনিটি স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে ইত্যাদি। কিন্তু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের বোধহয় একটু পাবলিক সেন্টিমেন্টের মধ্যে এমন একটা ধারণা রয়েছে, আমরা যেহেতু খুব ডেভেলপমেন্ট ড্রিভেন একটা কমিউনিটি তো আমাদের বাংলাদেশের, এবং আমরা প্রচুর এনজিওদের অ্যাক্টিভিটি বাংলাদেশে ব্যাপক পরিমাণে তৎপরতা আছে। রাষ্ট্র ব্যবস্থা কিন্তু কোনো প্রজেক্ট না, রাষ্ট্র ব্যবস্থা কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট হতে পারে না কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর। রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে গণমানুষের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকতে হয়। তো আমাদের পাবলিক সেন্টিমেন্টের মধ্যে যদি থেকে থাকে, কিছুটা হলেও আছে আমার মনে হয়, আমি যা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, যে আমাদেরকে ওনারা করে দেবেন, ওনারা সবকিছু ঠিক করে ফেলবেন, এটা প্লিজ ভেবেন না। এটা আরেকটা ইউটোপিয়ারই অংশ, যে আমাদেরকে কেউ একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের মতো, এনজিও প্রজেক্টের মতো ইউএসআইডি টাকা দিয়ে একটি প্রজেক্টে আমাদের সবকিছু ঠিক করে দেওয়া হবে, এবং আমরা তারপর সুখে শান্তিতে বসবাস করে আগামীতে এগিয়ে যাব। এরকমটা বোধহয় হবে না। যে রেজটা ছিল স্টুডেন্ট প্রোটেস্টের ভেতরে, যে রেজটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ভেতরে, সেটা খুব ঈদের খুশি করে রেজটাকে চলে যেতে দিয়েন না, সেই রেজটাকে ধরে রাখেন, কারণ সেই রেজটার এখনো দরকার আছে। নির্বাচন যদি 1 বছরের মধ্যে হয়, তারপরেও বহুদিন আপনাদের এই রেজটা দরকার হবে, আমার জীবনে এই রেজটা দরকার হবে। কারণ বাংলাদেশ কোনো প্রজেক্ট হতে পারে না 6 মাসের জন্য, 1 বছরের জন্য, কারণ আমাদের যে ইমোশনাল হেভি রিলায়েন্স অন সেনাবাহিনী, সেটাও কিন্তু খুব বিরক্তিকর একটা অবস্থা। এই যে হেভি রিলায়েন্স অন সেনাবাহিনী, যে সেনাবাহিনী কেন আসছে না, সেনাবাহিনী কেন এসে হাতে তুলে নিচ্ছে না, কেন তত্ত্বাবধায়ক এসে অনেকের জায়গায় দেখলাম প্রস্তাব হচ্ছে 6 বছর থাকতে হবে, 6 বছর থেকে সবকিছু ঠিক করে দিয়ে যেতে হবে। কেউ 6 বছর 3 বছরে কিছু ঠিক করে দেবে না কারোর জন্য। আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, আরেকটি নির্বাচন আসবে, সেখানে যে ক্ষমতাধর গোষ্ঠী আসবে তাদেরও অনেক সমস্যা থাকবে, সেখানেও কিছুটা যুদ্ধ করতে হবে। এই মানসিক প্রিপারেশন যদি আমরা নিতে অভ্যস্ত না হই, আমরা হেভিলি শুধু ডেভেলপমেন্ট ফোকাস জাতি হিসেবে আমাদেরকে করে দেওয়া হবে একটি প্রজেক্টের মাধ্যমে, সেটার কথা চিন্তা করি, তাহলে বোধহয় সেটা সুস্থ হতো। এবং সেটা করতে হলো, এখন সরকার এসছে, ছায়া সরকার হোক, কোনো অল্টারনেটিভ মেথড হোক, কোনো মডেল হোক, তার মাধ্যমে একটি গণপরিসরে আলোচনার ক্ষেত্র তৈরি করতে হবে। সেই আলোচনাটা শুধু ফেসবুকে কিন্তু হবে না, সেই আলোচনাটা ইন পার্সন কমিউনিটির মানুষদের করতে হবে। সেই আলোচনাটার মধ্যে আপনি বেঠিক এই বাইনারির ভেতরে না যে, বা আপনি আগে আওয়ামী লীগ করতেন এখন আমরা ছাত্র জনতার পক্ষে এই বাইনারির ভিতরে না যে, বা আপনি দেশে থাকেন না আমি দেশে থাকি, আমার অধিকার বেশি বিষয়ে কথা বলার এই ধরনের বাইনারি, এটাও তো একটা বাইনারি, সেই বাইনারির ভিতর না যে একটু যদি ফ্লেক্সিবল হয়ে একটি সোশ্যাল ডিসকোর্স তৈরি করা যায় আলোচনার, যে আমাদের আসলে লক্ষ্যটা একটি গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করা, যে কাঠামোটা এই মুহূর্তে বাংলাদেশে একেবারেই নাই বিগত অনেক বছর ধরে, তাহলেই সাফল্য আসবে। এবং আশা করি যারা ইন্টারিম গভর্নমেন্ট যারা এসছেন, তারা তো সেই লক্ষ্যেই কাজ করবেন। কিন্তু শুধু
ইন্টার্ম গভর্নমেন্ট কোনো প্যাকেজ ডিল হিসেবে প্রজেক্ট হিসেবে আমাদের সলিউশন দিয়ে দিতে পারবেন না। আমাদের স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি, গণমানুষ সবাইকেই তার জন্য কাজ করতে হবে। অনেক ধন্যবাদ তারা। আমাদের সময় শেষ। খুব ইন্টারেস্টিং কিছু কমেন্ট এসেছে। অনেক ধন্যবাদ অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের আলোচনা শোনার জন্য। স্পিকারদের বিশেষভাবে ধন্যবাদ খুব অল্প নোটিসে এই অনুষ্ঠানে জয়েন করার জন্য, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী এবং সময়োচিত কিছু প্রশ্ন আমাদের সামনে তুলে ধরার জন্য, যেগুলো আমাদেরকে আগামী দিনে চলার চিন্তার খোরাক যোগাবে, এবং আসলে কিভাবে কোন ইস্যুগুলোকে প্রায়োরিটাইজ করে আমাদেরকে লোকাল লেভেলে আমাদের কমিউনিটি মোবিলাইজ করতে হবে এবং ইভেনচুয়ালি ন্যাশনাল মোবিলাইজেশনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের আলোচনা থেকে আশা করি আমরা বেশ ভালো কিছু চিন্তার খোরাক পেয়েছি। অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ভালো থাকবেন।